কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পায় না, এরকম একটা কথা আমরা জানি, দেখি। ন্যায্য মূল্য কেন পায় না? কারণ তারা ইন্ড ইউজারের সাথে কানেক্ট করতে পারে না। প্রথমত ওই গরুটা খুব অ্যাট্রাকটিভ গরু কেনা উচিত না। খুব সাজানো গোছানো গরু দেখে দারুণ লাগতেছে, এই গরুতে সমস্যা আছে। গরু ব্যবসার শুরু থেকে মানে গরুর হাটে যারা লোকজন যায়, যারা গরু কেনা বেচা করে, এরা ম্যাক্সিমামই অসৎ। খুব সাবধান। মহান হিটলার বলেছেন যে আপনি যদি একটা সিস্টেমকে বদলাতে চান তাহলে ওই সিস্টেমকে ইউজ করে আপনার ওটা চূড়ায় উঠতে হবে, তারপর ওটাকে বদলাতে হবে। লাইভস্টক ওয়ার্ল্ড যে ওয়েবসাইটের কথা বললাম, সাউথ আফ্রিকান যারা গরু করে আমাদের সিমিলার টাইপ কাইন্ড অফ, ওদের একটা খুব চমৎকার ডায়লগ আছে, স্টকস আর কমপ্লিকেটেড, কাউস আর ইজি। মুজাহিদ ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। সো ভাইয়া, আপনি আমাকে বলেন, আপনি ঢাকা ইউনিভার্সিটির একজন ড্রপ আউট, এখন একজন সফল কৃষি উদ্যোক্তা, মাঝখানে একজন ফ্রিল্যান্সার ছিলেন, অনেকগুলা ঘাত প্রতিঘাত পার করছেন। সো কৃষি উদ্যোক্তা কেন? ইন্টারেস্টিং অপরচুনিটি, হিউজ অপরচুনিটি। আমার একটা জিনিস আমার অডিয়েন্সের কাছে আমি বলি, বাট আপনি আমাকে বলেন সত্যি না মিথ্যা। আমার একটা কথা হইল যে এই যে একটা বিশাল সংখ্যক বাংলাদেশি যারা বাহরাইন, কাতার, সৌদি আরবে গিয়ে অসম্ভব পরিশ্রম করে, রাস্তায়, হোটেলে, আবার অনেকে যারা ইউরোপ আমেরিকা যায় তাদেরকেও প্রচুর পরিশ্রম করতে হয়, এরা যদি আসলে বাংলাদেশে এই পরিশ্রমটা করতো, এরা তার থেকে বেশি হয়তো সুখে থাকতো। আপনার কি এটা মনে হয়? ডেফিনেটলি। কারণ হচ্ছে ইউরোপে বা গিয়ে পেঁয়াজ কাটা এবং বা মধ্যপ্রাচ্যে যে কঠোর পরিশ্রমটাকে, ওই পরিশ্রম সেম লেভেল পরিশ্রম দেশে করলে আমাদের দেশেও অনেক সুযোগ আছে। আর ইউরোপের সমান, ইউরোপের যত জনসংখ্যা, আমাদের বাংলাদেশের ছোট দেশে অতখানি জনসংখ্যা, তার ভোক্তা তো অনেক বেশি, বিজনেস অপরচুনিটি অনেক বেশি, ক্যাশ ফ্লো এখানে অনেক বেশি আসবে। তাছাড়া তাদেরকে পরিবারের বাইরে থাকতে হয় তো, এবং তারা মিডল ইস্টে যারা যাচ্ছে তাদের একটা বড় অংশ যখন দেশে ছিল, তাদের একটা কথা থাকে যে আমার বাবা কৃষক ছিল, আমি তো কৃষিকাজ করব না। এখনও কিন্তু ঢাকার বাইরে আমরা যদি দেখি প্রচুর কৃষি জমি পড়ে আছে, কেউ এটাতে কাজ করে না, কিন্তু ওই একই ছেলের দেশের বাইরে যাবে, বাহরাইনে যাবে, কাতারে যাবে এবং সৌদি আরবে যাবে, এবং তারা অসম্ভব পরিশ্রম করবে প্রচণ্ড রোদের নিচে, পরিবার থেকে দূরে থাকবে, সামান্য কয়টা পয়সা পাঠাইতে পারবে, তারপর 30-40 বছর পরে যখন আসবে তখন অনেক সময় তারা দেখবে তাদের সংসার ভেঙে গেছে, অসুস্থ হয়ে গেছে। এবং এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে কী সমস্যা আমাদের দেশে, মানে আমার দেশের মাটি আমি চাষ করব, এই বিষয়টা আসলে এত কঠিন হয়ে গেছে কেন? প্রথমত আসলে আমাদের আরেকটু পড়াশোনা করা দরকার, অপরচুনিটিগুলো সার্চ করা উচিত। ধরেন নীলফামারী একজন কৃষক সৌদি আরবে যাচ্ছে, বা কুমিল্লা একটা কৃষক সে সৌদি আরবে যাচ্ছে, অনেক পরিশ্রম করতেছে, সে কারণ বাজার সে 2 দিন রাতে ঘুমিয়ে যাক, কারণ বাজার রাতে একটু বাজারটা দেখে যাক। এবং ওইখানে দেখেন সৌদি আরবের সাম্মাম খুবই জনপ্রিয়। আমাদের দেশে সাম্মাম উৎপাদন করুক, ক্যান্টনমেন্টে সাপ্লাই দিক, কোয়ালিটি জায়গায় সাপ্লাই দিক, অনেক প্রফিট করবে। আপনার এখানে এই পড়াশোনাটা খুব দরকার, যে কানেকশনটা করা। অবশ্যই কানেকশনটা করা। আপনাদের এখন 1.5 থেকে 2 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, আপনাদের এখন 10 জনের উপরে মানুষ আপনাদের সাথে কাজ করতেছে, আরও বিভিন্ন মানে ব্যাংক সহ আরও অনেক প্রতিষ্ঠান ইনভেস্ট করতে ইচ্ছা প্রকাশ করতেছে। এই পরিস্থিতিতে আপনি আসলেন কিভাবে? আপনার এই প্রজেক্টের ব্যাপারে সবচেয়ে বেশি একটা আগ্রহের 2টা কারণ ছিল। একটা হচ্ছে কি আফ্রিকার নিয়ে আপনি যে একটা বাংলাদেশ নিয়ে আপনি যে স্বপ্ন দেখেন, এই স্বপ্নটা আমিও দেখি। এই স্বপ্ন দেখার মানুষ খুব কম আমি পাই, এটা নিয়ে আমরা লাস্টের দিকে আলোচনা করবো। বাট আমি প্রথমে যেটা নিয়ে আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে আপনার যে মডেলটাতে আপনি কৃষির বিষয়টাকে আপনি নিয়ে আসছেন, এটা আমার কাছে মনে হচ্ছে দেশের জন্য খুব অর্থবহ। এই মডেলটাকে আপনি বানালেন কেমনে? বিজনেস মডেলটা এটা শুরুটা 2014-তে চিন্তাভাবনাটা। আর ওই সময়টাই ইউটিউবে নতুন নতুন ভিডিও আসতো অনেক, যে এটা করে ওটা করে ফেলছে, এই ছাগল পালন করছে, এই প্রজেক্টগুলো আমি ফিজিক্যালি ভিজিট করতে গেছিলাম, যে এগুলো আসলে খুব ইন্টারেস্টিং। আর পুরো বাংলাদেশে একটা স্রোত আছে যে সবাই ঢাকামুখী, তো সবাই যদি ঢাকায় আসে তাহলে গ্রামটা তো বিশাল। এইখানে যে অপরচুনিটিগুলো আছে, যে আমি 15 বছর ঢাকায় ছিলাম, ঢাকায় আমার কিছু কানেকশনস আছে, আমার কিছু ফাইন্ডিংস আছে, এই যে অপরচুনিটিগুলো, এই ঢাকার অপরচুনিটি এবং গ্রামে যে ফাঁকা হয়ে যাচ্ছে, এই দুটোর ভিতরে যদি আমি কানেক্ট করতে চাই, তাহলে কানেক্ট করতে যদি পারি, তাহলে এটা একটা বিগ অপরচুনিটি। কারণ ঢাকাতে ধরেন এখন অর্গানিক শপ আছে 1000+। নতুন একজন অর্গানিক ফুড নিয়ে কাজ করতে চাইছে, সে একটা ওই অর্গানিক শপ করারই প্ল্যান করে, বাট এই অর্গানিক শপগুলোতে প্রোডাক্ট আসে কোত্থেকে, এরা সোর্সিং নিয়ে একটা বিপদের মধ্যে থাকে।
তো আমি যদি সোর্সার হতে পারি তাহলে এনাদের কাছেই আমি একটা বড় অ্যামাউন্ট সেল করতে পারবো। এখানে একটা বিগ গ্যাপ আছে এবং সামনে যতদিন যাবে গ্যাপ চলেই আসবে। আমাদের দেশের বাজারটা এখন অনেক বড়, ইউরোপের সমান বড়। ইউরোপে যত পরিমাণ খাবার মানুষ খায় আমাদের দেশে, এই ছোট্ট দেশেই অত পরিমাণ ভোক্তা আছে, তাদের খাবারটা দরকার। আবার দেখেন 2030 বা 2050 সালে 2050 সালে গিয়ে প্রায় 950 কোটি মানুষ হবে, এদের খাবারটা আসবে কোত্থেকে? তো হয় এটা কর্পোরেটের হাতে চলে যাবে, বিশাল জায়ান্টদের হাতে চলে যাবে, যেমন আমরা অলরেডি জানি বিল গেটস বা এলন মাস্ক, এরা বড় বড় ল্যান্ড ওনার কিনে ফেলতেছে। কেন কিনতেছে? তারা কি বোকা? বা আমাদের গ্রাম থেকে যে লোকটা শহরে আসতে যাচ্ছে সে বোকা? তারা জানে খাদ্য সংকট আসবে। তো এখানে তারা বিজনেস দেখতেছে, তারা এই জন্য এখানে আসতেছে। সো আমাদেরও তো আসলে তাদেরকে ফলো করা, তাদের জ্ঞান বুদ্ধির উপর ভরসা রাখা দরকার নিজের উপর চাইতে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে অবশ্যই, কারণ তারা এত টাকা বানাইছে, বিজনেস ইনভেস্টমেন্টে তারা বোঝে। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে এই পয়েন্টটা ঠিক আছে। আমি তো তাদের সবগুলো এথিক্সে গ্রহণ করবো না, আমার কাছে যেটা সঠিক মনে হবে আমি সেটা করবো। সেটাই আপনার এখানে গ্রামের ইকোনমি অনেক ক্ষেত্রেই শহরের ইকোনমির থেকে অনেক বেশি স্টেবল এবং সেলফ সাফিসিয়েন্ট। শহরের ইকোনমি অনেক কিছুই আপনার আসলে ভাওতাবাজি। এই জন্য বললাম ভাওতাবাজি। একটা মানুষ ফ্ল্যাট কিনতেছে লোনে, গাড়ি কিনতেছে লোনে, রেস্টুরেন্টে খাচ্ছে লোনে, অথবা তার আগের জেনারেশনের টাকায়। তার আগের জেনারেশন তাকে একটা ফ্ল্যাট দিয়ে গেছে, ওই বাসায় এসে থাকে, তারপর বড় বড় কথা বলে আমার ফ্ল্যাট, কিন্তু তোমার ফ্ল্যাট না, তোমার আগের জেনারেশনের ইনকামের টাকায় তুমি ভোগ করতেছো। গ্রামীণ অর্থনীতির ব্যাপারটা আরেকটা খুব দ্রুত, মানে রিসেন্টলি আমরা দেখলাম যে করোনার ভিতরে শহরের অবস্থা খুব খারাপ ছিল, গ্রামে এটা কোনো প্রভাবই পড়ে নাই, বিন্দুমাত্র প্রভাব পড়ে নাই। করোনার সময় আমি আসলে আমার যে গ্রামের বাড়িতে আমি আপনার 13 রকমের সবজি করছি এবং 4 মাস আমি আমার মেন গেটে তালা লাগাই রাখছি। এবং আব্বা মা, আমি, আমার 2 বাচ্চা, বউ, আমরা এই 5 জন, আমরা মানে 4 মাস আমাদের মেন গেটের বাইরে বেরোই নাই। সবজি সব বাসায় উৎপাদন করছি। রাত 2টার সময় যদি আমার মুড়ি মাখা খেতে, আমি অনলাইনে কাজ করছি, ওই সময় মুড়ি মাখা খেতে আমি ঘর থেকে বেরিয়েছি, এই আপনার পেঁয়াজ নিয়ে আসছি, মরিচটা নিয়ে এসে মাখা খেয়ে নিছি। আমার সবজি কোনোটাই কিনতে হয় নাই 4 মাস। আর 4 মাস পরে যখন বেরোলাম তখন মানে এর মাধ্যমে দেখুন সবাই গ্রামের লোকজন অবাক হয়ে গেছে, এইরকম সে লকডাউনে আছে কেন। বাট বাইরের লোকজন তো সবাই স্বাভাবিকভাবে চলাফেরা করছে, তাদের না অর্থনৈতিক সমস্যা হয়েছে না কোনো সমস্যা হয়েছে। এবং দেখেন 71 সনেও কিন্তু পুরো দেশকে কিন্তু গ্রামই সাপোর্ট দিয়ে গেছে। এখনও যদি শহর ফেল করে পুরো দেশকে গ্রামে সাপোর্ট দেবে, এবং সেই মানে ক্যাপাবিলিটি গ্রামের আছে, গ্রামের মানুষের জন্য আছে, শহরের লোকজনের নাই। 2 দিন যদি কাঁচামরিচ উত্তরবঙ্গ থেকে ঢাকাতে না ঢোকে, আজকে যদি কাঁচামরিচের কেজি 50 টাকা হয়, আগামী 2 দিন পরে হবে 300 টাকা কেজি। তো পুরোটা ডিপেন্ডেন্ট। তো গ্রামের অর্থনীতি শহরের চাইতে অনেক স্টেবল। আপনার এইখানে আপনার যে মডেলটা, আপনার তো ফ্রেশি ফার্ম, এটা হচ্ছে কনসেপ্টটা যদি একটু আপনি দর্শকদের উদ্দেশ্যে একটু ক্লিয়ারলি বলেন যে আপনার আসলে এটার মডেলটা আপনি কী দ্বারা করাইছেন এবং মডেলটা কেন সাস্টেইনেবল এবং স্কেলেবল। ওকে, প্রথমত মানে কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পায় না, এরকম একটা কথা আমরা জানি, দেখি। ন্যায্য মূল্য কেন পায় না? কারণ তারা ইন্ডিভিজুয়ালের সাথে কানেক্ট করতে পারে না। একজন ভোক্তা কিন্তু 50 টাকা কেজি বা 80 টাকা কেজি বেগুন কিনতেছে, ওই বেগুনটা কিন্তু গ্রামের একটা হাটে 5 টাকা কেজি পাইকাররা কিনে নিয়ে আসতেছে। মাঝখানে সাপ্লাই চেনে যে হাতগুলো, আর ওই কৃষক যে সে কিন্তু শহরের ওই লোকের কাছে সরাসরি পৌঁছতে পারছে না। এখানে আরেকটা বিগ চ্যালেঞ্জ হচ্ছে সাপ্লাই চেনের পরিবহন। ধরেন আমি আম নিয়ে আসবো, আজকে আম নিয়ে আসবো, আমার আম দরকার 70 ক্যারেট। একটা মিনি ট্রাকে আমি 110 ক্যারেট মাল নিয়ে আসতে হবো, ভাড়া পড়বে 12,000 টাকা। আমি যদি 2 বিঘা জমির আম বাগান হয় আমার, তাহলে কিন্তু আমি ইন্ডিভিজুয়ালের কাছে এটা পাঠাতে পারবো না, আমি আড়তের কাছে বিক্রি করতে বাধ্য থাকবো। ট্রাক ভাড়া আমি একা মিলাতে পারছি না। তো এই কানেকশনটা যদি করা যায় তাহলে আমরা কৃষককে ন্যায্য মূল্য দিতে পারবো। কিন্তু কৃষককে ন্যায্য মূল্য দিতে গেলে প্রথমে আমাকে একটা এক্সাম্পল ক্রিয়েট করতে হবে, এটা পসিবল, মানে এইভাবে এই কাজটা করা সম্ভব। সেক্ষেত্রে আমাকে প্রথমে এখানে ভোক্তা শ্রেণী তৈরি করতে হবে। এবার এই ভোক্তা শ্রেণীকে সাপোর্ট দেওয়ার জন্য প্রথমে কৃষক আমাকে কোনো প্রোডাক্ট দেবে না। আমি যখন একটা ভোক্তা শ্রেণী তৈরি করবো যে আমি এক ট্রাক মিলাইতে পারতেছি, তখন তারা আমাকে এসে পণ্য দেবে। তো তাদেরকে অ্যাপ্রোচ করার আগে প্রথমে আমাকে এস্টাবলিশড হইতে হবে আমার নিজের প্রোডাকশন। আর নিজের প্রোডাকশন আমি যে 10 বিঘাতে করি এটা পসিবল না, আমাকে বিগ স্কেলে করতে হবে। কারণ বিগ স্কেলে করতে গেলে আবার দেখা যাচ্ছে যে আমার কাছে, আমি যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে, আমার কাছে এই পরিমাণ ফান্ডও নাই।
এত জমি কিনতেও পারবো না, এত জমি আমি ভাড়াও নিতে পারবো না। তো আমেরিকাতে কিছু ওয়েবসাইট আছে যেমন GoFundMe, দেন কিকস্টার্টার, হ্যাঁ এরকম যে ক্রাউড ফান্ডিং যে সাইটগুলো আছে, ওদের ওখানে আমি দেখছি যে একজন একটা আইডিয়া নিয়ে আসলো, সবাই সেখানে ফান্ড করলো, ওই প্রজেক্টটা দাঁড়ায় গেল। কিন্তু মানে আমরা এমন একটা দেশে বাস করি যে GoFundMe বা ওরা আমাদেরকে অ্যালাউই করে না, আমরা প্রত্যন্ত এলাকায় থাকি। তো তখন চিন্তা করলাম যে আমরা নিজেরা এটা করতে পারি কিনা, আমরাই এটা দাঁড় করাতে পারি কিনা ক্রাউড ফান্ডিং মডেলে, যে আমাকে 50 জন টাকা দিল, আমি প্রজেক্টটা করলাম, প্রফিট যেটা হলো আমি অর্ধেক নিলাম, তাদেরকে অর্ধেক দিলাম। এটা একটা। আর একটা হচ্ছে লাইভ স্টক ওয়েলথ নামে সাউথ আফ্রিকাতে একটা ওয়েবসাইট আছে, যারা গরু কেনে, ওইটা তারা থার্ড পার্টি গেছে, মানে এরকম ওই গরুর উপরে তারা ইনভেস্টমেন্ট নিয়ে যেটা প্রফিট হয় সেটা ভাগ করে। তো এটা তো আসলে আমাদের বাংলাদেশে অনেক কত শত বছর ধরেই চলতেছে, যে একজন গ্রামের গৃহস্থ মানুষ, ধনী মানুষ, সে তার পড়শি গরিব একজনকে গরু কিনে দিচ্ছে বা ছাগল কিনে দিচ্ছে বা মুরগিও কিনে দিচ্ছে, আমাদের এরকম দেওয়া ছিল। এরপর গরুটা বিক্রি করার পরে তারা প্রফিট শেয়ার করতেছে। তো আমাদের ওদিকে এটাকে অনেক জায়গায় বলে আদি দেওয়া, কোনো জায়গায় বলে, আমাদের এলাকায় বলে বর্গা দেওয়া। তো এটাকেই আমরা তো অনলাইনে নিয়ে আসতে পারি। তো এটা যদি অনলাইনে নিয়ে আসতে পারি, সেক্ষেত্রে ধরেন আমি ঢাকাতে যদি একটা ধরেন আমি বেঙ্গল মিটের মতো কোম্পানি, বেঙ্গল মিটের হিউজ ইনভেস্টমেন্ট, ওর ধারে কাছে আমি যেতে পারবো না। বাট আমি ছোটো করে যদি করতে চাই, তাও তো আমার রেগুলার সাপ্লাই থাকতে হবে। যেমন এখন একটা কোম্পানি আমার কাছে প্রতি মাসে 300টা গরু চাচ্ছে রেগুলার প্রতি মাসে। তো 300টা গরু দেওয়ার জন্য আমার কাছে তো 1500 গরু স্টকে থাকতে হবে। তো 1500 গরু যদি 1 লাখ টাকা, তাহলে 15 কোটি টাকা। ওর পিছনে আরও 3 থেকে 4 কোটি টাকা দিতে হবে, ইনফ্রাস্ট্রাকচার, খাবার মূল্য, এইগুলো মানে মোটামুটি 20 কোটি টাকার বাজেট দরকার। তো 20 কোটি টাকা কই পাবো? তো একানা, এই যে আমাদের যে মানে একানা পারিলে মানে 10 লাঠি একের বোঝা ব্যাপারটা যেরকম, তো এরকমভাবে এটা আমি চিন্তা করলাম এবং লাইভ স্টক ওয়েলথ এরিয়া দেখলাম, পরে সব কিছু মিলে আসলে দাঁড়ালো আসলে যে এটা করা যেতে পারে। এখন আপনাদের এখন গরুর প্রজেক্ট আছে, আমের প্রজেক্ট আছে, এছাড়াও আপনারা যে বর্গা যে মূল প্রজেক্টটা, সেই প্রজেক্টের মডেলটা আপনারা কিভাবে দাঁড়া করাইছেন? এটা ওই আদি সিস্টেম, যে আমরা প্রথমে 50,000 টাকা করে শেয়ার নিচ্ছি। প্রথম ব্যাচে 55 ছিল আর 40,000 ছিল প্যাকেজ। তো আমাদের ইনভেস্টররা এই সিঙ্গেল প্রজেক্টে তারা বিনিয়োগ করতে পারে, গরুতে না, প্রজেক্টে। তাহলে ইনভেস্টমেন্টটা কত টাকার ইনভেস্টমেন্ট হচ্ছে? এটা গড়ে শেয়ার, সিঙ্গেল শেয়ার 50,000 করে। হ্যাঁ, কেউ 2 লাখ টাকা করতে পারে, 4টা শেয়ার নিতে পারে। আমরা তাদের জন্য গরু কিনলাম, 6 মাসের প্রজেক্ট। গরু কেনা এবং বিক্রি করা মিলে আসলে 1 মাস চলে যায়, 5 মাস, 4.5 মাস, 5 মাস আমরা গরু মোটা তাজা করি। এরপরে সেটা গরুটা বিক্রি করা হয়। পুরো প্রজেক্টে সবগুলো গরুতে আর প্রফিট তো হয় না, কোনো গরুতে লস হয়, কোনো গরুতে অনেক ভালো প্রফিট হয়। তো সব মিলে গড় করে দেখা যায় মোটামুটি একটা প্রফিট থাকে। এই প্রফিটটা আমরা 50% ফেসি ফার্ম রাখে, আর বাকি 50% যেটা প্রফিট থাকলো এটা শেয়ার হোল্ডার সবার মধ্যে ওই অনুপাতে যে কটা শেয়ার নিচ্ছে সেই অনুপাতে ডিস্ট্রিবিউশন করা হয়। এখন আপনাদের টোটাল মানে এই বছর কয়টা গরু আপনারা কোরবানিতে বিক্রি করছেন? 143টা রেডি। সবগুলো কোথায় রেজিস্ট করা বা কোথায়? সবগুলো এটা নওগাঁ জেলা, এটা পোরশা থানা বলে। পোরশা একদম নওগাঁ, মানে আপনার একদম বর্ডার এরিয়া। আপনারা যে বিক্রি করতেছেন, এই বিক্রিটা কি আপনারা অনলাইনে বেশি করতেছেন নাকি ঢাকায় হাটে নিয়ে আসবেন? অনলাইন। কিছু গরু যাবে আমাদের লোকাল হাটে, যেমন আজকে 20টা গরু হাটে নিয়ে যাওয়া হয়েছে, এখন হাটে আছে গরুগুলো। কিছু ঢাকায় নিয়ে আসতেছি, অনলাইনে সেল করতেছি। হাটে আসলে ওঠানোটা একটু রিস্কি, কখন দাম মানে একটা দেখা যাচ্ছে ইঞ্জেকশন দেওয়া গরুর সাথে আমাকে ফাইট করতে হচ্ছে। আমাদের গরুগুলো মোটামুটি সবগুলোই ভালো খাবার খাওয়ানো, আমরা খড় খাওয়াই। এবং হাটে ঢুকানো মানেই তো হচ্ছে আপনার খরচটা অনেক বেড়ে গেল। হ্যাঁ, ডেফিনেটলি খরচ বেড়ে গেল। আর হাটে বিক্রি করা আসলে প্রয়োজন পড়ছে না। হ্যাঁ, ওটা হ্যাসেলও অনেক বেশি, আমাদের অনলাইনে সেল হয়ে যাচ্ছে। আমি যদি একটু বলি, যেহেতু কোরবানির ঈদ সামনে, সেহেতু যে একটা তো হচ্ছে গরুকে এখন যা তা খাওয়ায় ফুলানো হচ্ছে, এটা আমরা সবাই কম বেশি জানি। তো একটা সাধারণ ক্রেতা হিসেবে সে অনলাইনে কিনুক, অনেক অপশান, এখন সে ঘাটে যাক, অনেক অপশান, সে ডেফিনেটলি তার এমনি তো রিলায়েবল লোক সে খুঁজবে, কিন্তু সবাই তো রিলায়েবল লোক চিনে না। মানে হ্যাঁ, আমি হয়তো আপনাকে চিনি, তো আমি হয়তো আপনার থেকে কিনলাম, হইতে পারে, কিন্তু সবাই তো আর সবাইকে চিনে না। তো এখন এখানে তাহলে আমি একটা সাধারণ মানুষ হিসেবে গরু কেনার ক্ষেত্রে কি দেখে আমি অ্যাটলিস্ট অনুমান করতে পারি যে এই গরুটা হয়তো বা সেফ হইতে পারে? প্রথমত ওই গরুটা খুব অ্যাট্রাকটিভ গরু কেনা উচিত না। খুব সাজানো গোছানো গরু দেখে দারুণ লাগতেছে, এই গরুতে সমস্যা আছে, সম্ভাবনা বেশি আর কি।
একটু কম অ্যাট্রাকটিভ গরু কেনাই ভালো। যেমন ধরেন একটু আমি যদি বলেন যে অ্যাট্রাকটিভ বলতে কি, আপনি কি মোটার কথা, ফোলার কথা বলতেছেন, নাকি আপনি কিসের কথা? খুব ফোলানো ফাপানো একদম নাদুস নুদুস না, একটু টাইট গরু কেনেন। ইঞ্জেকশন দেওয়া মানে সে ফোলানো ফাপানো হবে, অথবা তাকে এত বেশি পরিমাণে ইউরিয়া মোলাসেস এগুলো খাওয়ানো হয়েছে যে তার আসলে ভিতরে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাট জমে গেছে, হ্যাঁ, যে চাকা চাকা সাদা রঙের চর্বি জমে গেছে থকা থকা হয়ে। তাতে হচ্ছে কি, যখন আপনি ফিতে দিয়ে মাপতেছেন তখন ওটাতে চর্বি বেশি পাবেন, জবাই করার পর হয়তো 55% মাংস পাচ্ছেন, 10% পাচ্ছেন চর্বি। হ্যাঁ, কিন্তু চর্বি তো জায়গাটা দখল করে রাখবে, এবং এই ইন্ডাস্ট্রিয়াল ফ্যাট তো শরীরের জন্য ভালোও না। হ্যাঁ, তো দেখা দরকার হচ্ছে দেশি মুরগি, যেমন ব্রয়লার মুরগি কিন্তু মাংস একদম চমৎকার, একদম ফোলানো ফাপানো চমৎকার। দেশি মুরগি কিন্তু অতটা হবে না, সে একটু সুটকা বড়কা একদম মানে টাইট হবে। তো গরুর ক্ষেত্রে একই রকম, একটু টাইট গরু কেনা, মানে অনেক একটু বেশি অস্থির, আমরা যে পাগলা বলি আর কি, প্রত্যেকবার এদের চঞ্চল আর কি, খ্যাপা টাইপ, এটা ভালো হবে। সুস্থ গরু সে খুব চঞ্চল হবে এবং অত বেশি অ্যাট্রাকটিভ হবে না। অনেক বেশি অ্যাট্রাকটিভ গরু কেনার দরকার নেই। অনেক বেশি অ্যাট্রাকটিভ গরু কেনার একটা বড় রিস্ক হচ্ছে তাকে যা খাওয়ানো হয় সেটার কারণে আসলে ক্যান্সার মতো মানে কঠিন রোগ হওয়ার সম্ভাবনা যে অনেক বাড়ে, এটাকে আমরা আসলে এখন খুব সহজভাবে দেখি, বাট এটা সহজভাবে দেখার কোনো সুযোগ নাই। না, কোনো সুযোগ নাই। এবং আপনি মাংসটা খেলে ইমিডিয়েটলি অসুস্থ হবেন না, কিন্তু এটা ধীরে 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 আপনার একটা বড় রকম ক্ষতি করতে পারে। আমার কাছে মনে হয় যে আমি ডেফিনেটলি কোনো কৃষি উদ্যোক্তা না, যদি কৃষি উদ্যোক্তাদের প্রতি আমার একটা গভীর সম্মান আছে। আমি হাটে যাই প্রতি বছর, প্রায় এই বছরও হয়তো হাটে যাব, এবং আমি যেটা দেখি সেটা হচ্ছে আমাদের গরুগুলো হঠাৎ করে অনেক সুন্দর হয়ে যাচ্ছে, যেটা আপনি বলতেছিলেন। হ্যাঁ, আমাদের দেশের গরু এত সুন্দর ছিল না, মানে যেটা বোঝা যায় এই সৌন্দর্যটা আসলে মেকআপ, আরোপিত মেকআপ, মানে অন্যরকম মেকআপ। তো এই মেকআপটা আসলে সবসময় ভালো না। আর কি লক্ষণ আছে যেটা দেখে মানে বুঝতে পারে মুখের লালা বা ভাঙা শিং, বা আর কি লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখে সাধারণ মানুষ কিছুটা অনুমান করতে পারে যে গরুটা হয়তো কেনা রিস্কি হবে, বিপদ সংকেত? অনেক কিছুই আছে, যে আমি চামড়াতে যদি চাপ দেই সে ডেবে যাবে, আস্তে 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 ফুলে উঠবে, এটা একটা ইস্যু। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এটা ইঞ্জেকশন করে, ভেতরে পানি জমে গেছে। তারপরে পেটও অতিরিক্ত ফোলা, হ্যাঁ, এটাই আসলে অনেক অ্যাট্রাকটিভ হবে, নাদুস নুদুস হবে। একটা আমি চামড়া চাপ দিয়ে দেখবো, পিছনে চাপ দিয়ে দেখবো, হ্যাঁ, চাপড় দিয়ে দেখে লাভ নাই, চাপ দিয়ে দেখতে হবে, যে চাপ দিয়ে পরীক্ষা করে নিতে হবে যে হ্যাঁ সে ধীরে ধীরে, যদি টাইট গরু হয় তো চাপ দিলে তো চাপ দেবো সাথে সাথে উঠে আসবে। হ্যাঁ, কিন্তু পানি জমলে চাপ দিব, সে ডেবে যাবে, অনেকখানি ডেবে যাবে, 1/2 ইঞ্চি ডেবে যাবে, ছেড়ে দিব, 1/2 ইঞ্চি 1 ইঞ্চি ডেবে যাবে, ছেড়ে দিব, আস্তে করে উঠে আসবে, স্লো উঠে আসবে, তার মানে ওটাতে পানি জমা, খারাপ লক্ষণ। এবং আরেকটা হচ্ছে জবাই করার পরে ওটা বুঝতে পারবেন, দেখবেন যে তার কলিজায় অনেক খারাপ, ফুসফুসের কালারটা খারাপ, তার মানে ওকে ফিড খাওয়ানো হয়েছে, রেডি ফিড খাওয়ানো হয়েছে। বাংলাদেশে যতগুলো রেডি ফিড আছে মোটামুটি ম্যাক্সিমাম রেডি ফিডের স্টোরের গোপনে মেশানো হয়, জেনে হোক না বুঝে হোক। হ্যাঁ, তো এই স্টোরেটটা তো অবশ্যই ক্ষতিকর। এখন ওই স্টোরেট, যেমন ধরেন এখন মেয়ে বাচ্চারা 10 বছর বয়সেই তারা হচ্ছে অনেক ম্যাচিউর হয়ে যাচ্ছে, এটার কারণ হচ্ছে যে তারা চিকেন বেশি খাচ্ছে, আর ওই চিকেনের ভিতরে ইঞ্জেকশন করা ছিল, অ্যান্টিবায়োটিক এবং অন্যান্য ফিড টিট খাওয়ানো হয়েছে, ওইটা এসে এই আমাদের দেহে ইফেক্ট ফেলতেছে স্লো। 10 বছরের মধ্যে সে মানে অনেক বেশি গ্রোথ চলে আসতেছে, এটা ওই ফিডের কারণে, ফিডে যে স্টোরেট এবং কেমিক্যাল যেটা এটার কারণে। আমাদের এখানে একটা জিনিস যেটা, সেটা হচ্ছে কি যে এখন তো অনেক উদ্যোক্তা এই গরুর এই ব্যবসাটাতে আসতে চাচ্ছে, ছোট পরিসরে বড় পরিসরে। আপনারা কত বছর ধরে করতেছেন? আমাদের প্রজেক্ট বর্গ 8 মাস চলতেছে গরুর প্রজেক্ট। হ্যাঁ, তবে এটা করার আগে আমি 2.5 বছর, মানে যখন আমি R&D করতেছিলাম যে নিজেকে তৈরি করার ব্যাপারটা, আমি 2.5 বছর ছাগল পালছি, 10টা ট্রিটমেন্টগুলো বোঝার জন্য, শেখার জন্য। এখন কোনো গরু অসুস্থ হলে আমি মোটামুটি বুঝতে পারি যে এটা করা উচিত বা ওটা করা উচিত। আর খামারের ম্যানেজার যে ছেলেটা আছে, ও ঢাকার ছেলে, ও খুব দ্রুত শিখতেছে। হ্যাঁ, ও মানে আমি চাইছিলাম অভিজ্ঞ ছেলে নিতে, বাট সে জোর করে আমার সাথে রয়ে গেছে যে জাহিদ ভাই আমাকে 3 মাসের জন্য রাখেন, আমি যদি না পারি আমাকে বাদ দেবেন, আমাকে স্যালারি দিলে দেন, না দিলে না দেন, কিন্তু আমি আপনার এখান থেকে যাবো না। মানে সে মোটামুটি জোর করেই আমার ওখানে রয়ে গেছে এবং সে চমৎকার কাজ করতেছে এখন। আপনার আমি যদি ওই জায়গাটা আমি একটু করি যে সাধারণত মানুষ এই যে গরু পেলে বড় করব, ছাগল পেলে বড় করব, একটা তার কিছু টাকা আছে সেটার জন্য সে করতে চায়, নিজে করতে চায়, অনেকে বাগান বাড়ি দেয়। এই প্রজেক্টগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ফেল করে। হ্যাঁ, কেন ফেল করে? প্রথমত আসলে আমরা দেখি যেটা, সেটা হচ্ছে ধরেন আমি একটা ছাগলের খামার করব,
অনেকে দেখে অনলাইনে দেখতেছে ছাগলের, গরুতে ইনভেস্টমেন্ট বেশি লাগে, আমি 30টা ছাগলের খাবার ইয়ে করবো। তো প্রথমত সে এবং অনলাইনে প্রচারণা এবং সরকারি প্রচারণা দেখা যায় যে ব্ল্যাক বেঙ্গল করেন। এখন ব্ল্যাক বেঙ্গল প্রতিদিনের তার গ্রোথ হচ্ছে 20 গ্রাম, যদি একটা ছাগল খুব ভালো বাড়ে 20 গ্রাম। 20 গ্রাম আমি যখন বাড়িতে 5টা ছাগল পালবো, আশেপাশে লতা পাতা দিয়েই ওই ছাগলটাকে খাওয়াতে পারবো। এখন ছাগলের খাদ্যাভ্যাসের ভিতরে যেটা আছে, সে 50% পর্যন্ত বিভিন্ন রকমের লতা পাতা খাবে, বাকিটা সে ঘাস খাবে। এখন এই বিভিন্ন রকম যে লতা পাতা আমি যখন খামার করব, তখন প্রতিদিন তো আশেপাশে গ্রাম থেকে আমি সংগ্রহ করতে পারবো না। 30টা ছাগলের জন্য 50% লতা পাতা, এত পাতা 5 দিন 10 দিন 15 দিন পরে দেখবেন যে এলাকায় আর পাতা নাই, যার কাছে হাত দিচ্ছিস সেই রেখেছে, প্রতিদিন পাতা পেরে নিয়ে যাচ্ছিস। এবং তাকে যখন 80% আপনি ঘাসই খাওয়াবেন, নেপিয়া টেপিয়া এই ধরনের যে বাণিজ্যিক ঘাসগুলো এখন চাষ করা হয়, এগুলো তার পুরো পুষ্টি নিশ্চিত করবে না। পুরো পুষ্টি নিশ্চিত না করলে, যেমন ধরেন ব্রয়লার মুরগিতে আমাদের এত অ্যান্টিবায়োটিক কেন দিতে হয়, আর দেশি মুরগিকে কেন কখনো ইঞ্জেকশন টিনজেকশন কোনো কিছুই করা লাগে না? কারণ দেশি মুরগি সে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়ায়, তার জন্য খাবার, তার দেহের জন্য যে ধরনের প্রোটিন দরকার, যে অ্যান্টিবায়োটিক দরকার, সেই জিনিসগুলো সে খুঁজে খুঁজে ওগুলো খায়। কিন্তু যখন খামারে একটা মুরগি ঢুকে যায়, তার খাবারের অভ্যাস, পুষ্টিগুণ পুরো আমার উপর ডিপেন্ড করতেছে। আমি তাকে যে খাবারটা, সে কিছু বলতে তো পারতেছে না, তার দরকার প্রোটিন অথবা তার দরকার হচ্ছে ম্যাগনেসিয়াম, আমি তাকে ম্যাগনেসিয়াম দিয়ে দিচ্ছি পটাশিয়াম, অথবা দেইনি, কোনো অনুখাদ্যই দেই নাই, তার মানে সে অসুস্থ হবে। ছাগলের খামারের ক্ষেত্রেও তাই, আমি যখন তাকে একই রকম খাবার দেবো রেগুলার, তখন সে এটাকে দেখা যাবে যে সে অসুস্থ হয়ে যাবে বেশি, পুষ্টিমান আমরা নিশ্চিত করতে পারতেছি না, খাদ্যাভ্যাসটা তাকে পুরো আমি চেঞ্জ করে দিছি, আলটিমেটলি ছাগল মারা যাওয়া শুরু করবে। দেখা যাবে যে টানা 15, 20টা 30টা ছাগল মারা গেছে, এটা খাদ্যাভ্যাসের কারণে। আর একটা হচ্ছে আমি খাদ্যাভ্যাসটা ঠিকঠাক মতো দিতে পারলাম, আমি দিতে পারলাম। এখন আমি যদি 30টা ছাগল পালি, কোন জাতের ছাগল পালবো, এটা একটা বিগ ইস্যু। এখানে একটা অনেক বড় ভুল ধারণা আছে মানুষের মধ্যে। সবাই চিন্তা করে ব্ল্যাক বেঙ্গল পালবো, ব্ল্যাক বেঙ্গল সুস্বাদু খাবার, দেশি ব্ল্যাক বেঙ্গল, এটা ইমোশন। রিয়েলিটি হচ্ছে একটা ব্ল্যাক বেঙ্গল ছাগল যখন 20 গ্রাম বাড়বে, এখন 20 গ্রাম বাড়বে মানে তার কত টাকায় আসে? 1000 টাকা কেজি যদি ধরি, 20 গ্রামে হচ্ছে আপনার 10 গ্রাম পাওয়া যাবে। 10 গ্রামে কত টাকা আসে? 12 টাকা। ও তো খাবারই খাবে, ম্যানেজমেন্ট কস্ট মিলে খাবার দাবে খাবে 25 থেকে 30 টাকার। তার সারা বছর যদি আমি একটা ছাগল পালি, তার পেছনে ওর খরচ যদি আমি মিনিমাম ধরি 10,000 টাকা, 1 বছর পরে এই ছাগলটা তো 10-12 হাজার টাকাতেই বিক্রি হবে। তাহলে এই যে পুরো প্রজেক্ট ম্যানেজমেন্ট কস্টটা কোত্থেকে আসবে? ম্যানেজমেন্ট কস্ট আপনি ধরেন নাই, খাবারই তো এর পেছনে খরচ চলে গেছে, তাহলে আলটিমেটলি পুরো প্রজেক্টটা ফেল করবে। কিন্তু আমরা যদি ধরেন বুয়ার জাতের ছাগল পালি, যেটা সাউথ আফ্রিকান অথবা বুয়ারি বলা যেতে পারে, বুয়ারি জাতে এরা পার ডে বাড়বে 200 গ্রাম, 180 থেকে 200 গ্রাম আমাদের দেশে বাড়ছে। আমি 4 মাসে বাচ্চাকে 36 কেজি হতে দেখছি। ওয়াও। তো দেশির সাথে ক্রস করা, দেশি মানে হচ্ছে দেশি বড় জাতের ছাগল, মানে দেশি ক্রস জাতের, দেশি না ক্রস জাতের ছাগলের সাথে বুয়ার পাঁঠা। এখন এখানেও একটা সমস্যা হচ্ছে, বুয়োর পাঁঠাটা 8 থেকে 10 লাখ টাকা পড়বে আমাদের বাংলাদেশে একটা পাঁঠা নিয়ে আসতে। এবং কীভাবে নিয়ে আসবো এটা তো জেনারেল একজন ছেলে বুঝবেও না, একজন জানবেও না, ডিফিকাল্ট নিয়ে আসাটা, প্রসেস কী হবে সেই হবে। তো সব মিলে ওই ছাগলটা পালন লাভজনক হবে। কিন্তু এই ছাগলগুলো বা ইন্ডিয়ান কিছু জাতের ছাগল আছে, গুজরি আছে, আপনার তারপরে আপনার বিটাল আছে, এই ছাগলগুলো আমাদের দেশে ভালোই বাড়তেছে। আমাদের উপমহাদেশের ছাগল আমাদের আবহাওয়ার সাথে সেট করে, আমাদের খাদ্যাভ্যাসের সাথে তারা সেট করে, বোরও করে। বোর ধরেন একই লটের ছাগল মানে জার্মানি চলে গেছে মাইনাসে, ওখানে সে সার্ভাইভ করতেছে। একই ছাগল ইন্ডিয়াতে রাজস্থানে আসছে মরুভূমির মধ্যে, একসাথেই ছিল সাউথ আফ্রিকা, সেটাও সে মানে সার্ভাইভ করে গেছে। তো বোরের এটা কিন্তু এই বোরের সমস্যা এটাই, প্রাইমারি স্টেজে ইনভেস্টমেন্ট অনেক বেশি এবং 6 থেকে 7 বছর লেগে যাবে তার একটা প্রফিটে যাইতে। এই সময় পর্যন্ত তাকে একটা ধৈর্য ধরে থাকতে হবে, বিগ ইনভেস্টমেন্ট রেখে তাকে অনেক সময় পর্যন্ত ওয়েট করতে হবে। এবং যেমন ধরেন টার্কি মুরগি খেতে যেটা হয়েছে, কেজি হয়েছে 3,000 টাকা 1 পিস টার্কি। তো এত দাম দিয়ে তো মধ্যবিত্ত এটা খায় নাই। এটার দাম যদি কেজি 300 টাকা হইতো তাহলে মানুষ খাওয়া শুরু করতো। কিন্তু আমি একটা মানে বাচ্চা কিনছি 1500 টাকাতে, আমি ওটাকে কেমনে 300 টাকা বা 300 টাকা কেজি ধরে 1500 টাকাতে বিক্রি করি। আমি ওটা বেশি দাম ভেঙে বসে আছি, মধ্যবিত্ত ওই খাবারটাকে স্বাভাবিক গ্রহণ না করে ওটাকে ডিনাই করছে। আগে তো ভোক্তাও তৈরি করতে হবে। এখন আমি যদি বোয়ার জাতের 10 লাখ টাকা দামের একটা নিয়ে আসি, ওই ছাগল যে প্রোডাকশনগুলো বেরোবে, এই ছাগলগুলো 1 লাখ 1.5 লাখ টাকা করে বিক্রি করা হচ্ছে
এটা একটা ভুল থিওরি বা এটা একটা ভুল পলিসি। তো এখানে গভর্নমেন্ট যদি হেল্প করতো, কারণ ওই গভর্নমেন্টের জন্য তো 10 লাখ টাকা মানে গভর্নমেন্ট পর্যায়ে এটা কোনো বিষয় না, উপজেলা পর্যায়ে একটা করে ব্রিডিং দিয়ে দিল, অথবা 2-3টা একটা জেলাতে আগে পাইলটিং করতো, এটা বিএলআরআই বা গভর্নমেন্ট করতে পারে, প্রাণী আমাদের করতে পারে, এবং তাদের আমার মনে হয় এটা করা উচিত। মানে আমার কাছে মনে হয় এখানে একটা দুইটা জিনিস যেটা উঠে আসে হচ্ছে যে কিছু জিনিস আসলে হয় একদম একটা গ্রামের একজন ভদ্রমহিলা একটা ছাগল পালতেছে তার জন্য মানানসই, অথবা লেটস একটা বড় কোম্পানি 10 কোটি টাকা নামছে তার জন্য মানানসই। বেশিরভাগ মানুষ যারা হঠাৎ করে 10 লাখ টাকা বা 20 লাখ টাকা দিয়ে নামছে যে অনেক লাভ হবে, তার অনেক ক্ষেত্রে ব্যাপারে দক্ষ না, এবং তার থেকে বড় কথা হচ্ছে আরেকটা যেটা ইস্যু সেটা হচ্ছে যে অসুস্থতা, এটাকে সে খুব আন্ডার এস্টিমেট করে। একটা হচ্ছে খাওয়ার খরচটাকে আন্ডার এস্টিমেট করে, একটা হচ্ছে যে এই যে আমার গরু বা ছাগলটা অসুস্থ হইতে পারে সেই জিনিসটাকে মানুষ খুব আন্ডার এস্টিমেট করে। আরও একটা বিগ ইস্যু আমি বাদ দিয়ে ফেলছি, সেটা হচ্ছে যে আমি একটা খামার করবো, আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি প্রথমেই 8 থেকে 10 লাখ টাকা খরচ করে একটা লাক্সারি শেড বানাই ফেলছি। সো এরপরে যখন আমি এই শেডটা আমি 2.5 মাস পরে যখন দেখলাম কী ব্যাপার, আমি রাত্রে 2:30 বাজে আমাকে উঠে ছাগল অসুস্থ হয়েছে, সারা রাত যে জায়গায় থাকতে হচ্ছে, ঈদের দিন আমি বেড়াতে যেতে পারতেছি না, ছাগল ঈদের দিন তো ছুটি খাবে না, সে ঘাস খাবে, পাতা খাবে, তাকে ঈদের দিনও খাবার দিতে হবে, এবং তাকে রেখে কোথাও যেতেও পারতেছেন না আপনি। তো এই পেইনগুলোর করে যখন আসবে তখন সে চিন্তাগুলো, ঠিক আছে আমার তো আর ছাগল পালন ভালো লাগতেছে না, প্রথমে খুব রোমান্টিক ভাবছিলাম, এখন তো আর রোমান্টিক লাগছে না, তখন সেটা ছেড়ে দেবে। কিন্তু ওই যে 7-8 লাখ টাকা খরচ করে যে শেডটা তৈরি করলো, এই শেডটা সে এখন কী করবে? এরকম অনেক শেড আমি পরিত্যক্ত সেটা। তো আসলে উচিত হচ্ছে যত কম খরচে প্রথমে আমি, ঠিক আছে আমি 10টা ছাগলে যেমন আমি 10টা ছাগল পালছি, 10টা ছাগল 2.5 বছর পালার পর আমি বুঝতে পারছি যে ছাগল পালনটা কমার্শিয়ালি ভায়াবল না আমাদের দেশে। এটা হয়তো যে অস্ট্রেলিয়াতে আমি আছি, আমার মানে 10,000 একর জমি আছে এবং ওখানে আমি 15,000 ছাগল ছেড়ে দিয়ে রাখছি, আল্লাহর ওয়াস্তে ওরা ঘুরে বেড়ে খাচ্ছে, জীবনে কোনো দিন দড়ি চোখে দেখে নাই, ওর খাবারটাও খুঁজে খুঁজে খাচ্ছে, আমার কোনো সমস্যা নাই, আমি লট ধরে বিক্রি করতেছি এবং ভালো জাতের ছাগল বিক্রি করছি। তো আমাদের দেশে তো ওই রকম মানে প্রশ্নই আসে না। আমার কাছে গরুর ক্ষেত্রে আপনি এখন তো শুরু করছেন মোটামুটি আলহামদুলিল্লাহ 140টার মতো গরু, 140-এর উপরে গরু আপনারা আশা করছেন বিক্রি করবেন। তো এই ক্ষেত্রে মানুষ যারা শুরু করে তারা কি ভুল করে? প্রথমত ওই একই ব্যাপার, শেড বানায় ফেলে, 3 স্টার মানুষ উচিত না ওই ইনভেস্টমেন্ট। আমি গরু পালবো কিনা সেটা ডিসিশন নেওয়ার জন্য 6টা মাস আগে পালি। এবং আরেকটা শুরু করে সেটা হচ্ছে ডেইরি ফার্মিং শুরু করে প্রথমেই। তো ডেইরি ফার্মিং খুব একটা ডেঞ্জারাস ব্যাপার। ডেইরি খামার মানে হচ্ছে একটা ম্যাটারনিটি হোম। ওই গরুগুলো ইন্টেন্সিভ কেয়ার দরকার, ওই গরুর লাইফের সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্ট সে পার করতেছে। আমি গরুই পালা জানি না, আমি খামার কোনো দিন করি নাই। একটা গরু দৌড় দিলে ওই গরুটা আমি দড়িটা কীভাবে ধরতে হবে, ইভেন আমি গরুটাকে আমি আমার খুঁটির সাথে কীভাবে বাঁধবো, কীভাবে গিট্টো দিলে ওটা ছুটবে না, এটাই জানি না। আমি শুরু করছি সবচেয়ে ক্রিটিক্যাল মোমেন্টের গরুর লাইফের। তো এটা আরেকটা মানে বড় ওইখানে সমস্যা হয়ে যায়। আর সরি এটা বলা, এটা আরেকটা ইস্যু হচ্ছে গরু ব্যবসার শুরু থেকে, মানে গরুর হাটে যারা লোকজন যারা গরু কেনা বেচা করে, এরা ম্যাক্সিমামই অসৎ, খুব সাবধান। আমাকে নিয়ে গিয়ে দেখাচ্ছে যে এই গরুটা 18 লিটার দুধ হচ্ছে, 10,000 টাকা যদি আমি পার কেজি লিটার ধরে এইভাবে হিসাব হয়, 1,80,000 ওই গরুটা আমি বাড়িতে নিয়ে আসার পরে দুধ দেওয়ার পর দেখছি কিটা 8 লিটার কেন। তো আমি গরুটা আমি কীভাবে চুজ করব? আমার যার গরু কিনবো তার বাসায় গিয়ে আমার 2 দিন থাকতে হবে। হ্যাঁ, আগের দিন রাতে সে গরুর দাম তো অনেক বেশি, গাভীর দাম বেশি, কিন্তু আমি তো গরু কত লিটার দুধ দিচ্ছে এটা আমাকে যাচাই করার জন্য ওই গরু বিক্রেতা বাড়িতে গিয়ে আমার 2 দিন থাকতে হবে। কারণ সে কী করবে, ইঞ্জেকশন দিয়ে গরু দুধ বাড়াবে, আগের দিন সে সকালবেলা সে দুধ দোয়ায় নাই, ওইটা গিয়ে বিকেলে আপনাকে দেখাচ্ছে যে ওই যে দেখেন 18 লিটার। তো এখানে ট্রাস্ট বাট ভেরিফাই রুলস। আমি ট্রাস্ট করবো ঠিক আছে, আমি 100% ভেরিফাই করে নিব। তো সব মিলিয়ে আসলে ডেইরি ফার্মিংটা শুরুতেই করা উচিত না, প্রথমেই বড় শেড করা উচিত না। ইভেন এখানে যে যখন অসততার কথা আসলো, অনেকে ঢাকা শহরের মানুষ পার্টিকুলার যেটা করে সেটা হচ্ছে চিন্তা করে যে আমি অন্য কাউকে দিয়ে কোরবানির গরু পালাবো। হ্যাঁ, কিন্তু তুমি যে অন্য কাউকে যে পাবা, ওই বিশ্বস্ত লোকটা কাকে পাবা? আর ওই বিশ্বস্ত লোকটার অনেক সময় তোমাকে দরকার নেই, আর যে লোকটা অসৎ সে তোমার গরু নিয়ে চলে যাবে, এই ঠিক হ্যান ত্যান বললে তুমি কিছুই করতে পারবা না। এখানে আর একটা খুব চমৎকার একটু, ধরেন যার কাছে গরু দিচ্ছে মামাতো ভাই, চাচাতো ভাই, গ্রামের ওই আমাদের ছোট ভাই হোক, বড় ভাই হোক, চাচা হোক, সে ধরনের অশিক্ষিত, কাজ করে খায়, পরিশ্রম করে খায় এবং সৎ মানুষ। তো এই সভ্যতার সবচেয়ে ক্ষতি করছে শিক্ষিত মানুষরাই।
অশিক্ষিত মানুষ সভ্যতার ক্ষতি করে নাই। ওই সৎ কৃষককে গিয়ে উনি যে গ্রামে আড্ডা দেয়, যে ফিডের দোকানে যায় বসে, যে গরু অসুস্থ হলে যে ডাক্তারকে নিয়ে আসে, সে বলে যে সেই আসলে এই সর্বনাশগুলো তৈরি করে আর কি। চাচা আপনি এই ইঞ্জেকশনটা দেন, গরু কিন্তু দারুণ ফুলবে। ও তো জানে না যে কোন ইঞ্জেকশন, কিন্তু ওর মাথাতেও আসে নাই। এখন সে কি করছে, ধরেন এমনও হচ্ছে যেমন আপনার জ্বর হয়েছে, আপনাকে নাপাও দিচ্ছে, এইসও দিচ্ছে, তার মানে কি ডাবল বিল করছে, কিন্তু একটা খেলেই হইতো, এমনও হয়। অ্যান্টিবায়োটিক 2টা কোম্পানি 2টা অ্যান্টিবায়োটিক দিয়ে দিচ্ছে, তাহলে কি ওই চিকিৎসক যে করতেছে তার সমস্যা, যারা ফিড বিক্রি করতেছে তাদের সমস্যা, এবং চারপাশ থেকে সবাই বলতেছে অমুকের, মানে আমরা নিজের শিক্ষিত মানুষ আমরাও বলতেছি যে চাচা ওনার গরু, ওনাকে গরু কিনে দিচ্ছি, আপনাকেও গরু কিনে দিচ্ছি, ওনার গরু এত ফুলে গেল, আপনার গরু তো ওজন হইলো না, দেখতে অত সুন্দর হলো না, কী পারলেন? অন্ত তাকে আমি পুশ করতেছি, আমি তো ওটা বুঝতেছি না যে ওই গরুটাকে সে ইঞ্জেকশন দিচ্ছে, এটাতে সে ইঞ্জেকশন দেয় না, সে হতো সৎ। তো বাধ্য হয়ে সেও হয়তো গিয়ে ডাক্তারকে গিয়ে বলতেছে ভাই আমার গরুটা একটু ব্যবস্থা নেন, তো ব্যবস্থা নেয় শিক্ষিত মানুষ। না, ট্রু। এছাড়াও আমার কাছে মনে হয় যে গরুর ক্ষেত্রে অসুস্থতার ব্যাপারটা আমি দেখছি যে আমার আশেপাশে কিছু মানুষ যারা উদ্যোগ নিছে, বাগান বাড়ি বা ইত্যাদি বিভিন্ন সময়, তারা তো অন্য কাউকে দিয়ে যখন তারা যে একটা বড় খাওয়ার খরচ তারা হিসাব করেন, একটা বড় খরচ, আর একটা হচ্ছে যে রিস্ক, অসুস্থতার রিস্ক। তারা মনে করে পশু তো সুস্থই থাকবে, বাট আসলে পশু অসুস্থ হয় এবং সেটা সময় মতো চিকিৎসা করাইতে না পারলে মারা যায়, এবং সেটা তখন পুরো ইনভেস্টমেন্টটা জিরো হয়ে যায়। গরুর পেট খারাপ হয়, গরুর FMD টিকা দিতে হয়, বাইরে থেকে একটা গরু নিয়ে এসে খামারে ঢুকে ফেলা উচিত না, করে কিছুদিন কোয়ারেন্টাইনে রাখা উচিত, বেসিক কিছু রুলস আছে। আর আরেকটা আসলে যেটা কাজ করা উচিত, মানে অ্যাটলিস্ট 5 জন অভিজ্ঞ খামারের সাথে 2 মাস 3 মাস ধরে আলোচনা চালানো। হ্যাঁ, এর মধ্যে 3 জন যারা মানে খামার করে মানে লস করছে এরকম হলে ভালো হয়, আর 2 জন লাভ করছে এরকম হলে ভালো হয়। অ্যাটলিস্ট 5 আলাদা এলাকার, হ্যাঁ, প্রতিষ্ঠিত খামারে যারা শুধুমাত্র ইউটিউবে ভিডিও দেখে অস্থির হয়ে যাওয়া উচিত। হ্যাঁ হ্যাঁ, সুগার কোটিং, এটা উচিত। সুগার কোটিং ম্যাক্সিমাম ইউটিউব ভিডিওতে সুগার কোটিং করা হয়, ওইটা বাদ দিয়ে আমরা আনসাকসেসফুল হলো কেন হলো, মানে সোয়াট অ্যানালিসিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। একটা বড় হাইপ হচ্ছে গিয়ে অনেক বড় গরু 18 লাখ টাকা 28 লাখ টাকায় বিক্রি হচ্ছে, এটা থেকে মানুষ খুব হ্যাপি হয়, বাট সে খেয়াল করে না যে প্রতি বছর গাবতলীতে কি পরিমাণ বিশাল গরু বিক্রি না হয়ে ফেরত যায়, এবং সেটা কত বড় একটা বার্ডেন। হ্যাঁ, ওই গরুর পেছনে খাবার খরচ তো অনেক, অনেক বিক্রি না হলে অনেক। আর যারা আসলে আরেকটা গ্রামে যারা অনেক বড় গরু কেনে, এরা দেখে যে গাবতলী হাটে 25 লাখ টাকার গরু বিক্রি হয়েছে। তো এই 25 লাখ টাকার গরু যে তৈরি করতেছে, যদি গ্রামের একটা ধরেন মানিকগঞ্জ থেকে একজন নিয়ে আসছে, এই গরুটা সে কি ওই কাস্টমার রিস্ক করতে পারতেছে যে 25 লাখ টাকার গরু কেনার জন্য গাবতলী হাটে যাচ্ছে? মানে 25 লাখ টাকার গরু কেনার মতো যে টার্গেট অডিয়েন্স, তাদেরকে রিস্ক করার জন্য তার কোনো পলিসি আছে? নাই। সে গরু তৈরি করতেছে, গাবতলী হাটে আসছে, গাবতলী হাটে গিয়ে কেউ 25 লাখ টাকার গরু কিনতে যায় না, এখন আর যায় না। এখন সে কি করবে, রাত 11:30 12টার পরে গাড়ি নিয়ে কোনো একটা প্রতিষ্ঠিত খামারে যাবে, ওখানে বসে কাচ্চি খাবে, কফি খাবে, গরু সামনে আসবে, বলে দেবে আচ্ছা আপনার এই গরুটা আসলে দাম হতো 7 লাখ বা 8 লাখ, আচ্ছা 25 লাখ, আচ্ছা দিয়ে দিও। এখন এই মালিক, খামারের মালিক এবং তার মধ্যে যে রিলেশনের কারণে দিয়ে দিল, যে পে করতেছে সে আসলে ওই গরু ধরেও দেখে নাই, এবং ওই টাকাটা সে পে করতেছে না, তার ম্যানেজার হয়তো ব্যাংকে ট্রান্সফার করে দিচ্ছে, কত টাকা দিচ্ছে সে জানে, মাংসও হয়তো সে খাইতে পারবে না। তো কিন্তু ওই খামারের তো ওই 25 লাখ টাকা গরু বিক্রি করার মতো তার কানেকশনগুলো আছে, তার মানে তার কাছে কাস্টমার রেডি আছে। কিন্তু মানিকগঞ্জ থেকে যে যিনি গরু, বা কুষ্টিয়া থেকে যে গরুটা নিয়ে আসলো, উত্তরবঙ্গ থেকে যে বড় গরুটা নিয়ে আসলো, তার তো ওই কাস্টমার কাছে রিস্ক করার ক্যাপাবিলিটিস নাই। মিড লেভেলের মানে ওই কাস্টমারটা আমি পৌঁছবো কেউ, এটি পলিসি মেক না করে বা ওই স্ট্র্যাটেজি মেক না করে এত বড় গরু পালা উচিত না কৃষকের। অবশ্যই, কারণ মানে এক্স্যাক্টলি ইভেন আমি জানি, ধরেন এখন থেকে 3 বছর আগে, এক গরুর নাম বলি, এক গরু 7 লাখ টাকায় সে কিনছে, 2 দিন করে ওই গরু 22 লাখে সেল করছে তার ব্র্যান্ডের জন্য। কিন্তু সেই ক্ষমতা তো একটা সাধারণ মানুষের একেবারেই নেই। তার যে নাই এটা তাকে স্বীকার করা উচিত, আরও এটা জানা উচিত। সেটাই, ওই যে গেঞ্জিতে যেমন এডিডাস বা আপনার নাইকের লোগো দিলে দাম বেড়ে যায়, গরুও কিন্তু কিছু ফার্মে ঢুকলে দাম ডাবল হয়ে যেতে পারে, এবং কনজিউমার হয়তো বা এটা নিয়ে চিন্তিত না।
সে খালি খুশি যে সে ওই ব্র্যান্ড থেকে কিনছে। সো সেই জায়গাটা আমার কাছে মনে হয় প্র্যাকটিক্যালি একটা মানুষ একটা বড় গরু অনেক কষ্ট করে পালে, এবং ইভেন গতবারের গাবতলীর হাটে বা বিভিন্ন হাট থেকে অনেক বড় বড় গরু ফেরত গেছে, এবং ফেরত যাওয়া মানে কি অনেক, হ্যাঁ আপনার মারা গেছে, তো সেটা আপনার বিশাল লস, টাকা আবেগ সব কিছু মিলে অনেক বড় একটা লস। আমার সাথে একটা মানে একটু ডিফারেন্ট জায়গা থেকে আবার আসি। আমরা এখানে প্রচুর আলোচনা করি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, চাকরি কীভাবে চলে যাবে, টাকার ভ্যালু কমে যাচ্ছে, অর্থাৎ ইনফ্লেশন নিয়ে অনেক রকম টেনশন। তারপরে হচ্ছে গিয়ে যে চাকরি চলে যাবে, আপনি নিজেও তো ওয়েব ডেভেলপার্স, আপনি জানেন যে ওয়েব ডেভেলপার অনেকে বলে কোডারের চাকরি যাবে, ওয়েব ডেভেলপার চলে যাবে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসতেছে, ইত্যাদি 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 ইত্যাদি। মানে ক্যাশলেস সোসাইটি, তাতে ক্যাশলেস করাপশন হবে, বড় করাপশন হবে। সো এই সব কিছুর জায়গা থেকে আমার কাছে সবসময় মনে হয় যে কৃষি একটা জায়গা যেটা অনেক বড় একটা সলিউশন। কারণ যে যন্ত্রই আসুক সে আসলে কৃষি জমি এবং কৃষকের যে গুরুত্ব এটা থেকে বাদ দিতে পারবে না, এবং ওটার জন্য কোনো ইন্টারনেট লাগে না, কোনো ওয়াইফাই লাগে না, ওটার প্রয়োজন কোনো দিন যাবে না। এবং আমাদের ইভেন ধর্মেও যেই পেশাটাকে অনেক গ্লোরিফাই করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে কৃষি। আমাদের প্রায় সব নবী রাসূল কখনো না কখনো কৃষক ছিলেন, কোনো না কোনোভাবে। হ্যাঁ, তো তারা কৃষির সাথে জড়িত ছিল বেশিরভাগই, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি ছিলেন। তো সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে এই একটা ক্ষেত্র, যেই ক্ষেত্রটাকে আমরা অনেক আন্ডার এস্টিমেট করি, কিন্তু ভবিষ্যতে এই ক্ষেত্রটা অনেকের জন্য লাইফ সেভার হতে পারে। এবং এই যে আমরা অল্টারনেটিভ ইনভেস্টমেন্টের কথা বলি, যে বিভিন্ন জায়গায় ইনভেস্ট করো, মানুষ খুব কম এই চিন্তাটা করে যে আচ্ছা জমি ফ্ল্যাট একরকম ইনভেস্টমেন্ট, শেয়ার বাজার একরকম ইনভেস্টমেন্ট, গোল্ড সিলভার একরকম ইনভেস্টমেন্ট, কিন্তু ইভেন অনেকে গাড়িকেও বা এখন বিলাসবহুল ঘড়িকেও ইনভেস্টমেন্ট মনে করে। কিন্তু মানুষজন খেয়াল করে না যে কৃষি কত ভালো একটা ইনভেস্টমেন্ট। যে লেটস সে আপনি সেটা গরুতে ইনভেস্টমেন্ট হোক, শস্য খেতে ইনভেস্টমেন্ট হোক, সেই জায়গাটায় যদি আপনি একটু আপনার অভিজ্ঞতা বলতেন। দুটা পয়েন্ট আসে এখানে, একটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, আর একটা হচ্ছে ইনভেস্টমেন্ট আমার আসলে কীভাবে করা উচিত, ইনভেস্টমেন্ট পলিসি কী হচ্ছে একজন মানুষের। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা ওয়েব ডেভেলপমেন্ট ওই দিক থেকে যেটা বলতেছি, চাকরি চলে যাবে আসলে মানে এই উদাহরণটা আমি ম্যাক্সিমাম টাইম মানে মাথায় রাখি। সেটা হচ্ছে মহান হিটলার, ওনাকে আমি মহান হিটলার বলেছেন যে আপনি যদি একটা সিস্টেমকে বদলাতে চান তাহলে ওই সিস্টেমকে ইউজ করে আপনার ওটা চূড়ায় উঠতে হবে, তারপর ওটাকে বদলাতে হবে। এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জন্য একটা বড় থ্রেট ডেফিনেটলি, বাট এটা অপরচুনিটিও। যেটা প্রবলেম ওটাই আসলে একটা অপরচুনিটি। আমি ওটাকে কিসের মানে আমার দেখার চোখটা কি, আমি সেটাকে ইউজ করি। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যারা কোডার তারা আর এআইটাকে তো আরও ভালোভাবে ইউজ করতে পারে। চ্যাট জিপিটি যেমন আমাদের অনেক এক্সটেনশন, অনেক কোড ভুল ধরাই দিচ্ছে। আমি একটা চ্যাট জিপিটি একটা কোড ধরাই দিলাম, ধরতে পারতেছি না, তুমি ভুল বের করে দাও, সে চটপট ভুল বের করে দিচ্ছে। এবং আরও কাজের এফিসিয়েন্সি আরও ভালো বাড়ায় দিচ্ছে যারা এটা ব্যবহার করতে পারছে না। যারা এটার সাথে অ্যাডজাস্ট হতে পারবে না, সিস্টেমের সাথে অ্যাডজাস্ট হতে পারবে না, তারা ঝরে যাবে। বাট যারা সিস্টেমে অ্যাডজাস্ট হবে তাদের ভ্যালু আরও বেড়ে যাবে। হ্যাঁ, এটা একটা। আবার ধরুন এই এআইটাকেই যদি আমি কৃষিতে নিয়ে আসি, ধরেন যে আমি আফ্রিকাতে ব্যাপার যেটা বলে যে আমি আসলে মাথায় একটা গোল সেট করে রাখছি, আমি 20,000 গরু পালবো। আর 20,000 গরু কোন গরুটা অসুস্থ হয়েছে আমি কেমনে বুঝবো? চোখে দেখে বুঝবো? সম্ভব না। তো সে কোন মানে জমির কোন চিপায় গিয়ে ঢুকে আছে আমি তো বুঝবো না, জঙ্গলের মধ্যে ঢুকে বসে আছে। তো এটা বোঝা সম্ভব, আইওটি ইউজ করলে বোঝা সম্ভব। আমি তার গলায় বেল্ট পরাই দিলাম অথবা পেটের মধ্যে একটা বোলাস খাওয়াই দিলাম, 300-500 টাকা পড়লো, আমি বানায় নিলাম, প্রোগ্রাম করে নিলাম, আমি অটোমেটিক আমার অ্যাপ্লিকেশনে আমি নোটিফিকেশন পাচ্ছি যে এই গরুর কিন্তু 102 ডিগ্রি তাপমাত্রা উঠছে, এত নাম্বার গরু ও আছে কোথায়, লোকেশন ট্র্যাক করে ওকে ড্রোন দিয়ে তারায় নিয়ে চলে আসেন, আসুক, সে খামারে ঢুকুক, চিকিৎসা করে ছেড়ে দিই। আমি গরুগুলো কাউন্ট করবো কীভাবে যে আমার কি করছে, এই কিছু ডিনকা এসে আমার 100টা গরু নিয়ে গেছে সাউথ সুদানে যদি করি, তাহলে ওরা কোথায় গরুটা নিয়ে গেল, ড্রোন দিয়ে গিয়ে আবার ধরে নিয়ে আসলো। অথবা তার দরজা গিয়ে নক করে যে ভাই আমার তোমার 100টা গরু নিয়ে গেছিল, রাতের বেলা আসতে ইচ্ছে করে, সকাল হয়েছে আসছি নিয়ে দাও। কাউন্ট করা ব্যাপারগুলো এরকম অনেক ফ্যাসিলিটি আমরা ডেভেলপ করা যায়। এটা গেল এআই ব্যাপার। আর ইনভেস্টমেন্টের ব্যাপার যেটা, আমাদের বাংলাদেশের মানুষজন আসলে ইনভেস্টমেন্টে আমরা পড়াশোনা করি না। এখন অ্যাসেট, ডিপ্রিসিয়েটিভ অ্যাসেট আছে, অ্যাপ্রিসিয়েটিভ অ্যাসেট আছে। আমি একটা গাড়ি কিনলাম, একটা ফ্ল্যাট কিনলাম, ডিপ্রিসিয়েটিভ অ্যাসেট, ওটা ক্ষয় আছে। গাড়ি আমি একটা ধরেন অ্যালন গাড়ি কিনলাম 32 লাখ টাকাতে বা 30 লাখ টাকাতে গাড়ি কিনলাম, 5 বছর পর এই গাড়ির ভ্যালু কী হবে? কমে যাবে, রিসেল ভ্যালু কমে যাচ্ছে। আবার একটা গাড়ি কিনলে ওর পিছনে 50,000 টাকা প্রতি মাসে ব্যয় আছে,
উল্টা ওটা লায়াবিলিটিস চলে আসতেছে আমাদের উপরে। কিন্তু আমি যদি কৃষি জমি কিনি, কৃষি জমিতে বিনিয়োগ করি, এটা অ্যাপ্রিসিয়েটিভ অ্যাসেট, দিন যাবে জমির দাম বাড়বেই। ইহুদিরা আর একটা থিওরি ফলো করে, ওল্ড মানি থিওরি। ইহুদি বলেন, আমাদের দেশের মারোয়ারি বলেন, উপমহাদেশের, আমাদের দেশ বলতে আমি আসলে ভারত, পাকিস্তান, বাংলাদেশ তিনটাকে মিলে আমি একসাথে মিলাই বলি আর কি, কারণ আমাদের কালচার সেম। তো আমাদের দেশে গুজরাটি হোক, মারোয়ারি হোক, ওরা খুব ভালো ব্যবসায়ী, ওরা সেম রুলসটা ফলো করে, ইহুদিরা এবং ওটা। ওল্ড মানি থিওরিটাতে যেটা আসে, ওল্ড মানি মানে ইহুদিরা বা ওরা কখনো কোনো ট্রেন্ডি বিজনেসে ইনভেস্ট করে না, হাইপ উঠছে এরকম কোনো বিজনেসে তারা ইনভেস্ট করে না। ওরা ইনভেস্ট করে যেটাতে যুদ্ধ লাগুক, খরা লাগুক, মঙ্গা লেগে যাক, কখনো যেন ওই বিজনেসে ভ্যালু না কমে, স্লো প্রফিট আসুক, স্টেডি হোক। ওরা দেখা যাবে যে বুর্জ আল খলিফাতে জীবনেও ইনভেস্টমেন্ট করবে না, ওরা ইনভেস্ট করবে ফ্রান্সের হয়তো কোনো একটা, ফ্রান্সের দক্ষিণে নিচের দিকে কোনো একটা আঙুর বাগানে, অথবা আর্জেন্টিনা বা ব্রাজিলে কোনো একটা ল্যান্ডে, অথবা মানে এমন জায়গা যেটা হচ্ছে যুদ্ধ লাগুক বা যাই হোক না কেন, আগুনে পুড়ে যাক গোল্ড, আগুনে পুড়ে যাক, ভ্যালু কখনোই কমবে না। এই কারণে ওরা ওদের সম্পদ কখনো হারায় না, দিন দিন ওদের সম্পদের ভ্যালু স্লো হলেও বাড়তে থাকে। তো অ্যাপ্রিসিয়েটিভ অ্যাসেট, ডিপ্রিসিয়েটিভ অ্যাসেট এবং ওল্ড মানি থিওরি, এই যে ইনভেস্টমেন্টের মানে ছোটো ছোটো যে ইয়েগুলো, এই জিনিসগুলো আমাদের পড়াশোনা করা উচিত। আমাদের বাঙালি মধ্যবিত্ত বলেন বা বিদেশে যারা প্রবাসী বাংলাদেশিরা আছেন, এই মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টার একটা মানে সে একটা কোর্স করুক ইনভেস্টমেন্ট রিলেটেড, অথবা কিছু বই আছে, ভালো ভালো বই আছে, বইগুলো পড়ুক। এখন ইউটিউবেও সার্চ দিলে যে ইনভেস্টমেন্ট কেমন হওয়া উচিত, কিছু কিছু টিপস দেখুক, কোনো একটা মেন্টরকে ফলো করুক। ইনভেস্টমেন্ট মানে যেমন আপনি পডকাস্ট শুরুতে আপনি বললেন যে আইএফসি ব্যাংকে তারা অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম, আবার কিছু অ্যাসেট ম্যানেজমেন্ট, তো সাকিব আল হাসান তো তার টাকা দিয়ে ইয়ে করে না, এটা সে কোথায় বিনিয়োগ করবে সে ডিসিশন নেয় না, তার টাকা কোম্পানিকে দিয়ে দিচ্ছে, কোনো এক্সপার্টের হাতে দিচ্ছে, তারা ডিসিশন নিচ্ছে সেটা কোথায় ইনভেস্ট। এবং যে এক্সপার্ট আছে তারা এই পড়াশোনাগুলো করছে। তো এক্সপার্ট আলাদা, এক্সপার্ট না হলাম, বাট বেসিকটা তো আমাকে একটু পড়াশোনা করে জানা ফেলা উচিত। আপনি যে কথাটা বলেন, কথাটা খুব দামি, কথাটা আমার খুবই পছন্দের একটা কথা। এবং এই কথাটার ব্যাপারে, এই যে আপনার এই থিওরিটার ব্যাপারে খুব ফেমাস একজন ফাইন্যান্সিয়াল এক্সপার্ট আছে, নাম হচ্ছে রে ডেলিওর একটা খুব ভালো কথা আছে, সেটা হচ্ছে উনি বলছেন যে তুমি যখন ইনভেস্ট করবা কখনোই শুধুমাত্র চিন্তা করবা না যে এইটার পটেনশিয়াল প্রোগ্রেস বা প্রফিট কত হইতে পারে, মানে কত টাকা বাড়তে পারে, তুমি তার আগে দেখবা যেটা আসলে রিস্ক কী, তোমার টাকা শূন্য হয়ে যাওয়ার বা তোমার টাকা হারায় যাওয়ার সম্ভাবনা কতটুকু। কারণ তুমি যদি রিস্ক কমাইতে পারো, ওভার টাইম ইনভেস্ট করলে এটার প্রফিট মানে এমনিও বাড়বে অমনিও বাড়বে। সবার ভুলটা হচ্ছে, উনি বলতেছে সবাই খালি চিন্তা করে এটা কত গুণ তাড়াতাড়ি বাড়তে পারে, কিন্তু সে খুব কম চিন্তা করে যেটা কত তাড়াতাড়ি নাই হয়ে যেতে পারে, এবং কত মানে তার রিস্ক ফ্যাক্টরটাকে মিনিমাইজ করা, রিস্ক সরানো ওনার মতে ইজ মোর ইম্পর্ট্যান্ট একটা ইনভেস্টারের জন্য দেন খুব তাড়াতাড়ি টাকাকে অনেক গুণ বাড়ানো। তো আমার কাছে মনে হয় এই যুগের ক্ষেত্রে আপনার পয়েন্টটা খুবই ভ্যালিড, যে যারা ইনভেস্ট করে তারা খালি চায় যে ভাই 30%, 50% বছরে বছরে ডাবল, বাট আপনি যে ব্যবসাটা আসলে বছরে বছরে ডাবল হয়, সেই ব্যবসাটা রিস্ক ফ্যাক্টর কি, হয়তো ডাবল হবে সম্ভাবনা এত %, বাট তার থেকে বেশি % সম্ভাবনা হচ্ছে এটা জিরোই হয়ে যাবে, যেটা ক্রিপ্টোর ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখছি। মানে এরকম অনেকগুলো জায়গাতে মানুষজন অনেক ইনভেস্ট করে, এবং কিন্তু ইনভেস্ট করার ক্ষেত্রে সে খালি চিন্তা করে যে কত গুণ বাড়তে পারে, বাট সে চিন্তা করে না যে আসলে রিস্ক ফ্যাক্টর কত বেশি। এবং এই যে এখন আরও কিছু কয়েন আসতেছে, টোটালি স্ক্যাম কয়েন আছে। ক্রিপ্টোকারেন্সির ব্যাপারে ইনভেস্টমেন্ট করতে গেলে তো হিউজ পড়াশোনা করা উচিত। অবশ্যই ফরেক্স মার্কেটের ব্যাপারে গেলে অনেক বেশি পড়াশোনা, অ্যানালাইসিস, ফরেক্স অ্যানালিস্টরা তো শেয়ার বাজার অনেক পড়াশোনা ছাড়া কারো করা উচিত না। হ্যাঁ, এখানে একটা খুব ইম্পর্টেন্ট মজার ব্যাপার আছে, সেটা হচ্ছে লাইভস্টক ওয়ার্ল্ড যে ওয়েবসাইটের কথা বললাম, সাউথ আফ্রিকান যারা গরু করে, আমাদের সিমিলার টাইপ কাইন্ড অফ, ওদের একটা খুব চমৎকার ডায়লগ আছে, ওদের স্লোগান হচ্ছে খুবই মানে চমৎকার, আমার খুব ভালো লাগে, স্টকস আর কমপ্লিকেটেড, কাউস আর ইজি। স্টক তো কমপ্লিকেটেড, অনেক ইনফরমেশন, অনেক অ্যানালাইসিস করে তারপর ডিসিশন নিতে হয়। গরুতে এত ডিসিশন নেওয়ার কিছু নাই, কাউস খুব সিম্পল, আপনি গরু কেনেন, ওকে খাবার খাওয়ান, ও মোটা হবে, আপনাকে প্রফিট দেবে, রাইট, একদম স্ট্রেট ফরওয়ার্ড, ইজি।
তো ওদের এই স্লোগানটা মানে আমার মানে খুবই পছন্দের। এবং আপনার কেউ যদি চিন্তা করে যে শেয়ার মার্কেট ভার্সেস জমি ভার্সেস স্টক বা মানে অ্যাগ্রি আর কি, দেন এটা খুব সুন্দর একটা প্রসেস, একটা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট হিসেবে। যদিও বাংলাদেশের একটা প্রবলেম হচ্ছে অনেস্টলি বলতে গেলে, যে অ্যাগ্রিতে ইনভেস্ট করার মোডালিটিগুলো ক্লিয়ার না। একটা সাধারণ মানুষ সে জানে যে সে 10 লাখ টাকা দিয়ে জমি বা অ্যাপার্টমেন্ট কিনলে কি করবে, সে জানে স্টকে ইনভেস্ট করলে কি করে। বাট আমি এখন বললাম আমার 10 লাখ টাকা আছে, কথার কথা, আমি এখন একটা অ্যাগ্রিতে ইনভেস্ট করবো, তার কাছে জিনিসটা ক্লিয়ার না। হ্যাঁ, মানে তো ওই জায়গাটাতে আমার কাছে মনে হয় আরও ট্রাস্টেড অনেক রকম প্ল্যাটফর্ম দরকার, যেখানে সে কম্পারেটিভ অ্যানালাইসিস করে সে চিন্তা করতে পারে আচ্ছা আমি ইনভেস্ট করলাম এবং এই সেফটি প্রোটোকল অনুযায়ী আমি ইনভেস্ট করতেছি। এবং এখানে আরেকটা মানে আমি নিজে মানে যখন আমি অ্যানালাইসিস করতে গেছি আমি খুব অবাক হয়েছি, যেমন মার্কেট সাইজটা কত বড়। যেমন আমরা ক্রাউড ফান্ডিং করতেছি বা হালাল বিজনেস দাঁড় করানোর চেষ্টা করতেছি, তো এইখানে আসলে মার্কেট সাইজটা কত বড়, ইনভেস্টমেন্ট মার্কেট সাইজটা কত বড়। যেমন ট্রাস্ট ইস্যুর কথা বললেন, 4 কোটি ফ্যামিলি ডিসিশন মেকার বাংলাদেশে, 16 কোটি মানে ফ্যামিলি যদি 4-5 করে ধরেন 4 কোটি লোক ইনভেস্টমেন্ট করতে পারে। এর মধ্যে আমরা যদি 1% ধরি 40 লাখ লোক আসে, 1% লোকের 40 লাখে আপনার তারা খুঁজতেছে যে আমি হালাল ইনভেস্টমেন্ট করব। এদের মধ্যে এই 40 লাখের 1%-এর কাছে আমি পৌঁছতে পারলাম, আমি 99% ছেড়ে দিলাম, তাহলেও আসে প্রায় 4 লাখ। এখন 4 লাখ যদি 50,000 টাকা করে দেয়, 4 লাখের কাছে পৌঁছতে পারলাম, সবাই তো ডিসিশন মেক করতেছে না যে আমি ইনভেস্ট করব। যদি এর 1% 40,000 জন ইনভেস্টমেন্ট ব্যাপারে পজিটিভ হয়, তাহলে 2,000 কোটি টাকা আসে, হিউজ মানি। তাহলে এখানে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি? সাকসেসফুল বিজনেস, মানে বিজনেসটাকে সাকসেসফুল দাঁড় করানো, গরুটা আমি বিক্রি করে লাভ করতে পারতেছি কি না, লাভ আসলেই হচ্ছে কি না। আরেকটা ইস্যু হচ্ছে আমি চুরি করতেছি কি না। গরু থাকার কথা 500টা, আমি গরু 200টা কিনতেছি, বাকি 300 গরুর কাগজে আছে, বাস্তবে নাই। তো এইটার জন্য আমরা কুড়ে ঘর নামে ওখানে একটা রিসোর্ট করছি। যে কেউ গিয়ে এনি টাইম দেখতে পারে, ভেরিফাই করতেছে, আমার ফিডব্যাক দিচ্ছে যে আসলে এক্সিস্ট করে কি করে না। সামনে যেমন বললাম যে আমি কলার লাগাই দিব, আমার সফটওয়্যার সাথে অলরেডি কানেক্টেড থাকবে, আমার সফটওয়্যার ইনভেস্টর আইওটি করবো এবং ব্লক চেনে নিয়ে আসবো প্রত্যেকটা গরুকে, যাতে আমি নিজেও ম্যানিপুলেট না করতে পারি। এখন আমাদের দেশে আরেকটা সমস্যা, লিডারশিপের সমস্যা, যে আমি একটা দল দাঁড় করাইছি অথবা আমি একটা কোম্পানি দাঁড় করাইছি, চেয়ারম্যান আমিই হব। হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা হবে, আমার মানে উত্তরাধিকার, মানে এটা আমি একটা রাজতন্ত্র দাঁড় করাই ফেলছি আর কি। সেটা তার কোয়ালিটি থাকুক বা না থাকুক, এইটা থেকেও বেরিয়ে আসা। এখন আবার আপনি বলতে পারেন যে মানে এটা আলোচনা ছোট করে বলি, আফ্রিকায় কেন চুজ করলাম? আফ্রিকাতে ইসলাম ধর্ম প্রচারের ব্যাপক একটা সুযোগ আছে। আমি বিজনেস করবো, তার সাথে আমি গুড সোল হিসেবে ওখানে নিজেকে এস্টাবলিশ করতে চাই। আমি যদি ভালো হই, আমাদের টিম বাংলাদেশি ওখানে যারা যাবে, যারা ওখানে কাজ করবে, বিজনেস করবে, তাদের সাথে যেমন আমি কাজ করবো, আমি যদি ভালো হই, ইউরোপিয়ানদের চেয়ে ভালো হই অ্যাজ এ ম্যান, তো ওরা এমনিতেই অ্যাট্রাক্টেড হবে। সো ওখানে ভালো কিছু কাজ করার সুযোগ রয়ে যাচ্ছে। এখন আমি কত টাকায় খাবো? এখন যদি আমি কাচ্চি খেতে বসে আমি 5 প্লেট কাচ্চি খেতে পারবো না। তাহলে আমার একটা মিনিমাম আমি আমার লাইফে আমি একটা মিনিমাম চাওয়া আছে যে আমার একটা বাচ্চা কাচ্চা, আমার বউ পর্দা করে, আমার বাচ্চারা পর্দা করবে, মেয়ে পর্দা করবে, ট্রু পর্দা করবে, তাদের একটা গাড়ি দরকার, BMW দরকার নাই, একটা টয়োটা করোলা হলেই চলে, কিন্তু পর্দাটা যেন মেনটেন করে, এইটুকু হলেই চলে। এর বেশি তো আমি 5 প্লেট কাচ্চি খাইতে পারবো না। বাকি সময়টা আমি পারপোজ অফ লাইফ, আমি মারা যাবো, আমার কিছু দক্ষতা আছে, আমার কিছু, এই পারপোজ অফ লাইফটা আমার কী হবে? আমি শুধু টাকাই উপার্জন করবো? আমি ঢাকা থেকে যখন চলে গেছি তখন আমার ভালো ইনকাম ছিল। আমি দেখতেছি আমি সকাল 9টা থেকে শুরু করে, ঘুম থেকে সকাল 9টা বাজে উঠলাম, 9টা থেকে শুরু করে 12টা পর্যন্ত আমি শুধু টাকার পেছনে সময় দিচ্ছি। এবং এইভাবে করে আমি হয়তো বড় জোর 200, 300, 500 জন এমপ্লয়ি সহ একটা গুলশান 2 একটা লাক্সারি অফিসই হবে আমার, এর বেশি তার কিছু আমি হবে না, ইম্প্যাক্ট তো আমি ফেলতে পারবো না। বাট আমি আফ্রিকাতে গেলে 2 লাখ, 5 লাখ, 10 লাখ লোকের সাথে নিয়ে কাজ করতে পারবো, তাদের লাইফে ইম্প্যাক্ট ফেলতে পারবো, মারা যাওয়ার পরে আমার সৎকার জারিয়া বজায় থাকবে। তো এইটা তো আমি অ্যাজ এ আইটি ম্যান আমি এটা পারবো না। আমি শুধু আমার ফ্যামিলির জন্য শুধু ফ্যামিলির জন্য উপার্জন করতে পারবো। তো এই পয়েন্টগুলো ইম্পর্টেন্ট। শুধু বিজনেস করলেই হচ্ছে না, আমার পারপাস অফ লাইফটা কি, আমার যে স্কিল সেটগুলো আছে সেগুলোকে আমি ম্যাক্সিমাম কোন কাজে লাগাতে পারবো,
হ্যাঁ, আমি আমার লিডারশিপ যদি কোয়ালিটি থাকে, আমি যদি কথা ভালো বলতে পারি, আমি মানুষকে মোটিভেট করতে পারি, সাথে যদি বিজনেসটা একটা পলিসি দাঁড় করাই, তো এই টোটাল বিজনেসটা যদি আমি দাঁড় করাই এবং এখানে যদি আমি ব্লক চেইনটা নিয়ে আসি, যেটা আমি নিজেও চাইলে, মালিক নিজেও চাইলে, চেয়ারম্যান চাইলেও এখানে ডাটা চুরি করতে পারবে না এবং গরুগুলো অটোমেটিক হবে, ফুল সিস্টেম যদি আমি অটোমেটিক করে যাই, সিস্টেমটাকে অটোমেটিক হিসেবে দাঁড় করে যেতে পারি, তাহলে সিস্টেমটা আমি মারা যাওয়ার পরেও চলবে। এটা প্রফিট একটু কমে আসুক, একেবারে স্বচ্ছতা আসুক এবং এটা সাস্টেনেবল হোক, তখন দেখা যাবে যে ওই 40,000 জন যারা আমাকে 2,000 কোটি টাকা দিল বা আমাদের কোম্পানিকে 2,000 টাকা দিল, এর বাইরে যারা হচ্ছে হালাল হারাম বিচার করতেছে না, ওটা তাদের কনসার্ন না, বাট তারা একটা রিলায়েবল জায়গা খুঁজতেছে ইন্টারেস্টিং একটা কথা বলি, যেমন আমি ইন্ডিয়া থেকেও ইনভেস্টমেন্ট পাইছি রাইট নাও। এইবার ব্যাচ 3-তে আমি ইন্ডিয়া থেকে, লখনৌ থেকে আমার ইনভেস্টমেন্ট আছে। তো গ্লোবালি স্কেল আপ করা সম্ভব, বাংলাদেশে থেকে যদি এটা করতে পারে, আফ্রিকাতে গেলে গ্লোবালি স্কেল আপ করা সম্ভব। আফ্রিকার পয়েন্টটাতে একটু পরে আসবে, হ্যাঁ আফ্রিকার কোশ্চেন আমি আলাদাভাবে করব, কিন্তু আপনি ঢাকাতে, আমি বাংলাদেশে আসি, আফ্রিকা ডেফিনেটলি আমি ডিসকাশনে আনবো আমার। তো আমি যদি বর্গা যে প্রজেক্টটা, কুড়েঘর যে রিসোর্টটা আপনি করছেন, এইটা নিয়ে আসলে আপনার বাংলাদেশের মধ্যে স্বপ্নটা কি নেক্সট 5-7 ইয়ার্সে? কুড়েঘর নিয়ে কুড়েঘর টোটাল যে এই যে বর্গা প্রজেক্টটা ক্রাউড ফান্ডিং, এটা আপনি কিভাবে এক্সপ্যান্ড করাটা সম্ভব বলে আপনি দেখেন আপনার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে? এটা গ্রাজুয়ালি সম্ভব। যেমন আমরা প্রথম ব্যাচে ছিল 26টা, সেকেন্ড ব্যাচে আমরা কমাই নিয়ে আসছি আমাদের ভুলগুলো, ছোটো ছোটো ফিক্সিংগুলো করার জন্য। থার্ড ব্যাচে এসে আমরা 144টা করতে গেলাম 26টা থেকে। ফোর্থ ব্যাচ এই ঈদের পর শুরু করব, ঈদের আগে থেকে আমরা ব্যালেন্স নেওয়া শুরু করব। ঈদের সময় কিছু গরু আমরা পাবো যেগুলো হচ্ছে একটু কম দাম পেলে আমি সুযোগ মতো কিনে ফেলবো। ঈদের পরে আমরা 15-20 দিন পরে, মানে মেডিসিন দেওয়া ওষুধগুলো গরুগুলো যখন নাই হয়ে যাবে, এরপরে 15-20 দিন পর থেকে গরুগুলোকে আপনারা ওই যে জমিটা কিনছিলেন 50,000 টাকা করে, ওইটার মধ্যেই পালতেছেন? না, আমরা কিনি না, আমরা লিজ নিয়েছি। 12 বছরের জন্য জমিটা লিজ নিয়েছি। ওই জমিটার মধ্যেই আপনারা করতেছেন? হ্যাঁ হ্যাঁ। এখন যে ইনভেস্ট করতেছে সে কি জমিতে না গরুতে ইনভেস্ট করছে? দুটেই। গরুতে। আচ্ছা, গরুতে ওই ব্যাচে ব্যাচ টু ব্যাচ ক্লোজ হয়ে যাচ্ছে। সে ব্যাচ শেষ হয়ে গেলে ক্যাপিটাল সহ টোটাল প্রফিট সহ উঠায় নিতে পারে, অথবা প্রফিটটা নিয়ে পরের ব্যাচে যে ভাই আমি এটাকে ফোর্থ ব্যাচে কনভার্ট করে যাচ্ছি, আপনার কাছে টাকাটা ওটা ওখানেই থাকুক, আমরা নতুন পেপার চাইলে 50,000 থেকে 20 লাখ টাকা পর্যন্ত ইনভেস্ট করতে পারে। হ্যাঁ, একজন ধরেন সিলেটের একজন, উনি ওর 1,65,000 ছিল, ও থার্ড ব্যাচ ক্লোজ হওয়ার পরে আরও সব মিলে 11 লাখে নিয়ে গেছে এটাকে, এবং সবাই বাড়াচ্ছে। আমার ধরেন 80-85% পরে ব্যাচে ইনক্লুড হয়ে যাচ্ছে। সেটা গ্রাজুয়ালি আপনারা কত পার্সেন্ট শেয়ার দেন? 60-40? 50%। 50%? ওকে, সো আপনারা 50-50 ইয়ে দেন। ওকে, বাট এবং ক্ষতিটাও আপনারা শেয়ার করেন যদি কোনো কারণে গরু মারা যায়? সবাই শেয়ার। এইখানে একটু কথা আছে, সেটা হচ্ছে ধরেন আমরা 100টা গরু কিনলাম, 2টা গরুতে লস হবে, 10টা গরুতে খুব ভালো প্রফিট হবে, 50টা গরুতে অ্যাভারেজ লাভ হবে, একটা গরু মারা গেল। ইন টোটাল যখন আমরা ঘর করি তখন এটা একটা ভালো প্রফিট চলেই আসে। স্বাভাবিক, মানে আপনারা টোটাল গড় করেন আর কি, আপনারা বুঝতে পারছেন, এটাই স্বাভাবিক, এটাই বুদ্ধিমানের কাজ। হ্যাঁ, এবং এটা ইসলামিক শরীয়ত মতে এটা ঠিক আছে। এটা আমরা IFSC কনসালটেন্সি ওনাদের কাছে সাপোর্ট নিচ্ছি। ধরেন আমরা ব্যবসায়িকভাবে কোনো সিদ্ধান্ত নিলাম, নেয়ার পরে ঘোষণাও দিলাম, ঘোষণা দেওয়ার পর দেখা গেল যে এটা ইসলামের সাথে সাংঘর্ষিক, সেক্ষেত্রে শরীয়ত ভিত্তিক যে সলিউশন আসবে সেটা চূড়ান্ত আমাদের দিক থেকে। তো এই বিষয়ে IFSC যে পরামর্শটা দেবে, ইভেন আমি যে মাঝে মাঝে বিজনেসের জন্য যে পোস্টগুলো দিই, আগে ওনাদের কাছে রিভিউর জন্য পাঠাই, ওনারা বলে যে হ্যাঁ ঠিক আছে, দেন আমি এটা পাবলিশ করি। হ্যাঁ, তো বিজনেস অফার যেগুলো থাকে, এবং ওনারা 5 বছরে আপনার আনুমানিক, এটা আপনার কি এইভাবেই আপনি তাহলে আপনার এখন বিজনেসের মূল পার্টটা হচ্ছে গরু, পাশাপাশি আমেও কি আপনার ইনভেস্টমেন্ট নেন? জি নিচ্ছি। আমি নিচ্ছি। আমে কিভাবে নিচ্ছে? আমের ইনভেস্টমেন্টটা আসলে এটা 12 বছর মেয়াদি, প্রতি বিঘার জন্য আমরা একটা ইউনিট ধরতেছি, একজন 1 বিঘা নিতে পারে। সেখানে ধরেন 1,25,000 টাকা নিচ্ছি আমরা, 2 বছর থেকে 2.5 বছর লাগতেছে এই টাকাটা বিনিয়োগ করতে হচ্ছে, এরপর ওখান থেকে রিটার্ন আসা শুরু করে। গরুতে শর্ট টাইমে রিটার্ন চলে আসে, আমে একটু লং টার্ম রিটার্ন আসবে, বাট গরুর চেয়ে একটু বেশি আসবে। এটা 12 বছর মেয়াদি আর কি। তো ওইখানে আমরা শুধু আম করতেছি না, কারণ ধরেন আম করলাম, পুরো বাগানে আম করছি, শিলাবৃষ্টি হইল, তো আমাদের ওখানে আম আছে, কফি আছে,
ড্রাগন আছে, আখ আছে। তাহলে তো ওইখানে আপনার রিটার্নটা ডেফিনেটলি বেশি হবে, কিন্তু সময় বেশি লাগবে। আমরা আসলে ব্যালেন্স করার চেষ্টা করতেছি যাতে যত দ্রুত আমি দিতে পারি। আমাদের ট্রাস্ট ইস্যুটা খুব ইম্পর্ট্যান্ট। আমরা আমাদের বিনিয়োগকারীদের যত দ্রুত সম্ভব রিটার্ন করতে চাই। আমাদের থেকে এটা দুদিক থেকে উইন সিচুয়েশন। একটা হচ্ছে আমাদের দায়বদ্ধতা থেকে আমরা অনেকটা মুক্ত হতে পারলাম। আমার এটা আমি নিজেকে মোটিভেট করতে পারতেছি যে আমার এত টাকা নেওয়া ছিল, আমি যত দ্রুত দিতে পারি। আর আরেকটা হচ্ছে যে তাদের দিকের যে ব্যাপারটা, যে আমি ইনভেস্টমেন্ট করছিলাম, আমি রিটার্ন পাচ্ছি। তো প্রথম আমাদের গ্রিনিফাই 1 যেটা ছিল প্রথম গত বছরের, ওইটা থেকে আমরা এই কিছু টাকা আটকা ছিল, যেটা আমি তখন ইনভেস্টমেন্ট লাগে নাই, ওই টাকা তাদের সাথে আমি আলোচনা করে আমরা 700টি বিঘা আমরুপালি আম বাগান এবার আমরা লিজ নিয়েছি। ওখান থেকে এবার 3000 মণ আমরা আশা করতেছি আম পাবো। ওটা থেকে যে প্রফিট হবে সেটা আমরা শেয়ার করব। আবার আপনার ধরেন আখ যেটা লাগাচ্ছি, যেমন এই বছর আমরা আখ গত বছর 1 বিঘাতে আখ লাগাইছিলাম, ওই আখ এখন আমাদের 6 বিঘাতে লাগানো চলতেছে। এটা 14 বিঘাতে লাগাই ফেলবো, এটা 2তে। তাহলে এটাও কি নওগাঁতে? এটা ওই একই সেম লোকেশনে। তো ওইখানে 14 বিঘাতে আমাদের ধারণা 1.5 থেকে 2 লাখ টাকা বছরে প্রফিট আসবে আখ থেকে। আম থেকে তো আগামী 1.5 বছর পরে আমি পাবো, বাট এটাতে আমি তো মানে আগে পাবো। তো ওখান থেকে যদি টোটাল ক্যালকুলেশন করে আমি প্রফিট আসে, আমি আমার ইনভেস্টরকে রিটার্ন করতে পারলাম দ্রুত। ওটা 50-50। আচ্ছা, 50-50। আমি জাস্ট একটু ডাটা ক্রাঞ্চিংয়ের চিন্তা করতেছি। আমি যেহেতু প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করি, এই জন্য 50% দেওয়ার পরে আপনার এটা চালানোটা কঠিন হয়ে যায় না? না, আমরা তো খরচ বাদ দেওয়ার পরে প্রফিট থেকে, গ্রস মার্জিন থেকে। বুঝতে পারছি। ওকে, না তাহলে সম্ভব, নো প্রবলেম। গ্রস মার্জিন থেকে। রাইট। না, তাহলে সম্ভব, ডেফিনেটলি সম্ভব। আপনার এখন পর্যন্ত ইনভেস্টমেন্ট নিয়ে এক্সিট করছে এই সংখ্যাটা তো মোটামুটি কতজন হবে? মানে ইনভেস্ট করছিল আগে, সে অলরেডি ইনভেস্টমেন্ট নিয়ে চলে গেছে, অথবা রিইনভেস্ট করছে, এই সংখ্যাটা 9 জন মাত্র। আচ্ছা, মাত্র 9 জন। এই 9 জনের মধ্যে 6 জন এই বছর হজ করতে গেছেন। তো হজ করতে যাওয়ার কারণটা হচ্ছে ওনাদের এই টাকাটা লাগতো না আমার কাছে রিটার্ন নেওয়া। ওনারা দুঃখিত এবং মানে ওনারা আবার ব্যাক করবে আমি এক্সপেক্ট করতেছি। হঠাৎ করে যে হজের প্রাইসটা বেড়ে গেল 1 লাখ 1.5 লাখ। আপনাদের এখন টোটাল ইনভেস্টর কত? মানে টোটাল কতজন মানুষ কোনো না কোনো টাকা দিছে এখানে? 120+। আচ্ছা, যে 6 জনের কথা বলছিলাম, আমাদের এখানে তো আসলে লাক্সারি যারা অনেক ধনী তারা তো বিনিয়োগ করে না, যারা তাদের কষ্টার্জিত টাকা। তো জানেন যে 6 জন আমাদের কাছে গেছেন, ওরা এবার হজ করতে গেলেন, যে সরকার যে ভাড়াটা এই টাকাটা ওনাদের শর্ট পড়ে গেছিলো। তো হঠাৎ করে মনে হয়েছে আমি সাথে সাথে ওনাদেরকে রুলস ব্রেক করে আমি রিটার্ন করছি, যে হজে যাবেন আমাদের জন্য দোয়া করে আসবেন। এবং কয়েকজন ওখানে গিয়ে মানে সরাসরি ফেসবুকে স্ট্যাটাসও দিচ্ছে যে ফেসি ফার্মের জন্য আমাদের মন থেকে দোয়া থাকলো। তো এটা আমাদের জন্য অনেক ইমোশনাল একটা ব্যাপার, খুশির ব্যাপার। লাস্ট যে বিষয়টা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে কি, যে আফ্রিকা, রাইট? তো আপনার প্রতি আমার প্রথম যখন আগ্রহ ছিল, এটা বলে নেওয়া ভালো যে এই পডকাস্টটা কিন্তু কোনো স্পন্সার্ড পডকাস্ট না, এবং ভাইয়ার কোনো ইনিশিয়েটিভ এখন আমি ইনভেস্ট করি নাই, ফিউচারে হয়তো করতে পারি, বাট এখনও করি নাই। বাট ভাইয়ার লেখা পড়ে আমার খুব ভালো লাগছে, প্রজেক্টটা খুব ইন্টারেস্টিং লাগছে, এই জন্য বেসিক্যালি আমরা ডিসকাস করতেছি। এইখানে যেটা প্রথম আমাকে হিট করছে সেটা হচ্ছে আফ্রিকা। কেন বলতেছি আমি, কারণ আমি গত 4 বছর অ্যাটলিস্ট আমি বলবো যে আমি আফ্রিকা নিয়ে বেশ পড়াশোনা করতেছি। অ্যান্ড আফ্রিকাতে যে বাংলাদেশিদের একটা বিরাট পোটেনশিয়াল আছে, আফ্রিকা যে সামনের 40 বছরে অনেক বদলায় যাবে, ইনশাল্লাহ ভালো করবে। আফ্রিকার মানুষের সাথে আমাদের যে অনেক মিল আছে, স্পেশালি ইন দ্য সেন্স দ্যাট আমরাও অনেক বছর কলোনাইজ ছিলাম, আফ্রিকানরাও কলোনাইজ ছিল। আমাদের এই উপমহাদেশের বহু মানুষ মুসলমান, এবং তাদের যে ইসলামের যাত্রা এবং তার সাথে আফ্রিকার যে ইসলামের যাত্রা, সেটা অনেক মিল আছে। এবং বাংলাদেশ এখন যেখানে আছে, আফ্রিকার অনেক দেশ 1980 সালে বাংলাদেশ যেখানে ছিল এরকম একটা জায়গায় আফ্রিকা আছে, এবং আফ্রিকা একটা বিশাল ডেমোগ্রাফিক ডিভিডেন্ড পাবে সামনে। তো আফ্রিকার সাথে আমাদের একটা সব রকম বিজনেস বা সব রকম কোলাবোরেশনের চিন্তা করাটা খুবই অর্থবহ। এই যে আমরা উগান্ডা, ঘানা এগুলোকে নিয়ে আমরা হাসাহাসি করি, এগুলো আসলে আমাদের বোকামি, এবং আমাদের জানি না যে উগান্ডা কতটা ডেভেলপড, সেটাই আমাদের ঘানা কতটা ডেভেলপড। হ্যাঁ, এবং আমাদের অনেক বিনয়ী হওয়া উচিত, এবং এট দ্য সেম টাইম বোঝা উচিত দ্যাট আফ্রিকার সাথে কোলাবোরেশন বাংলাদেশের জন্য, বাংলাদেশের সব খাতে অনেক উপকার আনতে পারে। কিন্তু আপনার এক্সপার্টিসটা যেহেতু কৃষিতে, আপনি কৃষিতে অনেক বেশি, আমি ওভারঅল করতেছিলাম, ডাইভ ইন করতেছিলাম। কেনিয়াতে খুব ইন্টারেস্টিং, কেনিয়াতে একটা মানে কনসাল্টিং ফার্ম আমাদেরকে গত বছর একটা মিটিং করছিল, যে একটা মেন্টাল হেলথ
সেন্টার করার জন্য কেনিয়াতে, এবং সেটার চ্যালেঞ্জ, সুবিধা অসুবিধা সব কিছু চিন্তা করে আমরা ফিজিবল করতে পারি নাই। আর আমার কাছে এই আগ্রহটা আমার কাছে খুব অসাধারণ লাগছে বা ইন্টারেস্টিং লাগছে। পজিটিভ হবে, কেনিয়াতে হবে, নাইজেরিয়াতে হবে। হ্যাঁ, মানে আমার পড়াশোনা হিসেবে হ্যাঁ সেটাই তো। এটা খুবই ইন্টারেস্টিং আর কি যে ওরা জিনিসটা করছে, কারণ এখন পর্যন্ত যারা চিন্তা করছে লাইফ স্প্রিং দেশের বাইরে থাকুক তারা সবাই প্রবাসী বাংলাদেশি। এই প্রথম 2টা দেশে শুধুমাত্র মানুষ চিন্তা করছে যারা বাংলাদেশি না, তারা একটা হচ্ছে একটা আফ্রিকান টিম, আর হচ্ছে একটা ইন্ডিয়ান টিম। ইন্ডিয়ান টিম কীভাবে বলা হচ্ছে, কারণ ইন্ডিয়া আসলে আমরা আর ইন্ডিয়ানরা অনেক রকম একই রকম। আর তো কৃষির জায়গা থেকে আপনি কেন আপনি এটাকে একটা বড় পোটেনশিয়াল মনে করেন আফ্রিকায়? আচ্ছা, ওয়াশিংটন পোস্টের একটা রিসার্চ পেপার, মানে একটা ফিচার পড়ছিলাম অনেক দিন আগে। 2100 সনে মেগা সিটি 80 মিলিয়ন মানে পিপল থাকবে, বসবাস করবে, এরকম 10টা মেগা সিটির 7টা মেগা সিটি আফ্রিকায় হবে। তার মানে ভোক্তা 1 নম্বর। তো এদের প্রচুর খাবার লাগবে। আমাদের 2050 সালে যে 950 কোটি লোক হবে, এদের খাবার লাগবে। নতুন তো জমি বাড়ে না, নতুন জমি আছে আফ্রিকায়। তাহলে, এবং আপনি যেটা বললেন 1970-80 দশকে বাংলাদেশ যেমন ছিল তখন, মানে বাংলাদেশ যেরকম ছিল এখন আফ্রিকা সেরকম। তো 70-80 দশকে যদি কোনো আমাদের বাপদাদারা যদি মতিঝিলে এসে একটা বাদাম বিক্রি ব্যবসা শুরু করতো বা একটা ভাতের হোটেল দিত, তাহলে এখন কই থাকতো? তো ওই অপরচুনিটি এখন বাংলাদেশে নেই, ওখানে তো আছে। তো এবং আরেকটা পয়েন্ট অ্যাড করি আপনার সাথে, সেটা হচ্ছে আফ্রিকানরা আবেগী জাত, আমরাও আবেগী জাত। হ্যাঁ, আমরা যদি ইউরোপে যাই, যত ডেভেলপই করি না কেন, ওরা বর্ণবিদ্বেষী, ওরা আমাদেরকে সবসময় নিচু জাত হিসেবেই দেখে। যতই আমি প্রফেসর হয়ে যাই, প্রফেসর হিসেবে গেলেও আমরা ওখানে দিন শেষে নেগলেক্টেড। আফ্রিকাতে সেটা না, তারা আমাদেরকে অনার করে। হ্যাঁ, আমরা সেখানে সম্মান সহ বসবাস করতে পারবো। আমি এরকম কয়েকজনকে চিনি, ইন্ডিয়ান, বাংলাদেশি এবং পাকিস্তানি, যারা উগান্ডাতে গেছে, 6 বছর 8 বছর ধরে ব্যবসা করছে, পাসপোর্ট পেয়ে গেছে, তাহলে আমি আর উগান্ডায় থাকবো কেন? কানাডায় যাই। কানাডায় গিয়ে 6 মাস থেকে দূর, ভাল লাগতেছে না, আমার বন্ধু বান্ধব নাই, আমি আড্ডা দিতে পারতেছি না। আমরা একটু আড্ডা প্রিয় জাতি আমাদের ভারতবর্ষের মানুষজন, এবং আমি ব্যবসাও অনেক বেশি লাইফ টাফ কানাডাতে। ওরা সবাই ব্যাক করছে, আবার কানাডা বাদ দিয়ে আবার উগান্ডাতেই ব্যাক করছে। সো বসবাস সব দিক দিয়েই, এবং দেখেন 74-75% এখন হচ্ছে আফ্রিকান হচ্ছে ইয়াং, 17 থেকে 25। এই হিউজ যে ম্যান পাওয়ার ফোর্স, এদের আসলে বিনিয়োগ দরকার, ওদের মেন্টরিং দরকার। ওরা তো রাইজ করবেই, এবং হিস্ট্রি রিপিটস যেটা বলে। ইউরোপিয়ানরা গত 500-700 বছর মানে সারা দুনিয়া শাসন করছে, ওদের পতন শুরু হবে এখন ওদের নিজেদের পলিসির কারণে। পরিবার প্রথা ভেঙে দিচ্ছে ওদের কারণে। কিন্তু আফ্রিকা তো গত 700 বছর 1000 বছর তারা নেগলেক্টেড, এবং গত 400-500 বছর ধরে ওদের দাস হিসেবে নিয়ে যাওয়া হয়েছে। এই লোকগুলো এখন ডায়াসপোরা হিসেবে আফ্রিকা ব্যাক করতেছে, এবং ব্যাক করতেছে নলেজ, এক্সপিরিয়েন্স এবং বিনিয়োগ সহ। এরা তো দেশকে চেঞ্জ করবে। একইভাবে স্পেনে রেনেসার, যেটা ইউরোপের রেনেসাটা শুরু হয়েছে তো গানাডা থেকে। ওরা ইউরোপ থেকে গানাডা এসে পড়াশোনা বা কর্ডোবা এসে পড়াশোনা করছে, নলেজ নিছে, এক্সপিরিয়েন্স দিছে, রিটার্ন করছে, আর মানে ইউরোপ রাইজ করছে। তো এখন রাইট টাইম হচ্ছে আফ্রিকা রাইজ করার। তো এই রাইজ করার চূড়াতে গিয়ে যদি আমিও একটা পার্ট নিতে পারি, ডেফিনেটলি আমাদের অনেক ভালো হবে, আমাদের বাংলাদেশিদের ভালো হবে। নরওয়ের একজন সোশিওলজির প্রফেসর একটা খুব সুন্দর কথা বলছে, আমার কাছে খুব ভালো লাগছে কথাটা। সে বলছে যে আমি আফ্রিকা ঘুরে এসে আমার একটা রিয়েলাইজেশন হইল যে আমার ছেলেটা, আমার বাসার কাছে একটা মাঠ, খুব সুন্দর বিশাল একটা মাঠ, ওই মাঠে সে খুব দামি একটা ফুটবল খেলে, ফুটবলটাতে লাথি দিচ্ছে, আশেপাশে কেউ নাই, কোনো কমিউনিটি নাই। আমি আফ্রিকার কেনিয়াতে গেছি, কেনিয়াতে গিয়ে দেখি 2টা বাসার মাঝখানে ছোট্ট একটা জায়গা, ওইখানে 16টা ছেলে ফুটবল খেলতেছে একটা ছিঁড়া ফুটবল দিয়ে। তো সামনের 30 বছরে ভবিষ্যৎটা কাদের দিকে যাবে? তো
উনি বলতেছে যে আমাদের তো কমিউনিটি ভেঙে গেছে, আমাদের ফ্যামিলিগুলো ভেঙে গেছে, আমাদের জনসংখ্যা কমতেছে, এটা বাইরে বাড়ার কোনো লক্ষণ নাই, আর আফ্রিকাতে এটা বুম করতেছে। দেন এই মানুষগুলো তো কিছু না কিছু করবে, তারা ইকোনমিকে চালাবে, এবং তো এই পুরো জিনিসটা উল্টায় যাচ্ছে, ঘুরে যাচ্ছে। আমরা ওই যে মানসা মুসার গল্প পড়ি বা পড়ি যে তারা কত বড় লোক ছিল, তারপরে মাঝখানে একটা লম্বা সময় তারা শোষিত হয়েছে, কিন্তু একটা সময় এটা উল্টায় যাইতে হবে। এখন পৃথিবীর নিয়ম, হিস্ট্রির নিয়ম সামনে, এবং এই যে অপরচুনিটিগুলো, যেমন ধরেন কৃষি জমি আছে, ওদের ম্যান পাওয়ার আছে, কানেকশনসটা নাই, এই জায়গাগুলোতে আমাদের কাজ করার, এবং আমরা কি করতেছি 70-এর দশকে ফেরত যাচ্ছি 2023 সনের নলেজ নিয়ে টাইম মেশিনে। তাহলে আমি ওখানে গেলে দেখলেই বুঝবো খার্তুমের কোন জায়গাটা খুব দামি হবে, বা ঘানাতে আমি যাচ্ছি বা সিয়েরা লিওনে যাচ্ছি। ডেফিনেটলি আমি যার সাথেই কথা বলি তার সবাইকে আমরা জিজ্ঞেস করি, মানে যে স্টুডেন্টরা আসে, সেটা হচ্ছে গিয়ে যে তোমাদের রিয়েল এস্টেটের দাম গত 10 বছরে কি হইতেছে? ওরা সবাই বলে 3 গুণ হয়েছে। আফ্রিকাতে জমির দাম অনেক বাড়তেছে শহরগুলোতে স্পেশালি, উইচ ইজ অ্যান ইন্ডিকেশন যে কি হইতেছে, আর যেটা আপনি বলতেছেন। হ্যাঁ, এই ডেভেলপমেন্ট আসবে। আরেকটা মজার ইন্টারেস্টিং ব্যাপার, ধরেন তানজানিয়ার একটা কেস স্টাডি বলি। তানজানিয়াতে দারুসালাম ছিল আপনার রাজধানী, এটা চেঞ্জ হয়ে শহরের মানে দেশের সেন্টারে দোদমাতে নিয়ে যাওয়া হয়েছে। দোদমাতে সবগুলো সরকারি অফিসে ট্রান্সফার হয়েছে, আপনি দোদমাতে হোটেল পাবেন না। এবং ওইখানে কেউ যদি ওখানে গিয়ে রিয়েল এস্টেট ব্যবসা করে, তাকে কোনো চাঁদাবাজি পাল্লায় পড়তে হবে না, চাঁদাবাজি নাই ওখানে। এবং আপনার মানুষজন বাসা ভাড়াই পাচ্ছে না। হোটেলের দাম অস্বাভাবিক বেশি, কারণ হোটেল নাই। কিন্তু ওই হোটেলে যারা জব করতেছে তাদের স্যালারি আপনাকে অনেক বেশি দেওয়া লাগতেছে না, আপনার কস্টে ম্যানেজমেন্ট কস্ট অনেক কম, ইনভেস্টমেন্ট অনেক কম, রিসোর্স অনেক প্রচুর। ধরেন জুস ফ্যাক্টরি করা যেতে পারে, ফিনিশ প্রোডাক্ট, অনেক অপরচুনিটি আছে। এবং কী কী অপরচুনিটি আছে সেটা আমরা তো এই যে এতদিনের নলেজে, ওরা যেটা জানেই না যে ওইখানে ধরেন অ্যাভোকাডো আছে। পৃথিবীতে কলা উৎপাদনকারী দেশ হিসেবে উগান্ডা কিন্তু 2nd পজিশনে। ভারত এত বড় দেশ, ওরা ফার্স্ট, উগান্ডা 2nd। এক্সপোর্ট ওখান থেকে এক্সপোর্ট। আমার একটু ইন্টারেস্টিং যে একটু আগে যেটা ছিল যে বিল গেটস যে ইনভেস্ট করতেছে, আমরা দেখতেছিলাম সেখানে। আমরা যদি অন্যভাবে দেখি যে পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান জাতিরা কোথায় ইনভেস্ট করতেছে, ধরেন চাইনিজরা আফ্রিকাতে কেন ইনভেস্ট করতেছে? জাম্বিয়া দখল করে ফেলছে। হ্যাঁ, খামাখাতে ইনভেস্ট করতেছে না, কারণ তারা বুঝতেছে যে এটা একটা বিরাট ওয়ার্ক স্টেশন হবে, বিরাট কর্মক্ষেত্র হবে। আফ্রিকাতে এত ইনভেস্ট চাইনিজরা কেন করতেছে? এরা তো আর টাকা নষ্ট করবে না, তার মানে তারা বুঝতেছে এই জায়গাটা অনেক উঠে যাবে। সবাই যে খালি বলে যে ইভেন এই অপরচুনিটিগুলো তো আছেই, কিন্তু অপরচুনিটিগুলো জানাবে কে? সো আমি মানে ব্লগিং একটা ব্লগ সাইট মানে পোর্টাল রেডি করতেছি এখন, ওটা কন্টেন্টের কাজ চলতেছে। আমার আরেকটা প্ল্যান হচ্ছে এখানকার লোকজনকে ওখানে সেটেল করানোর ব্যাপারে কাজ করা, কৃষি জমিতে। এবং আমরা ওয়ার্ল্ডের মধ্যে আমরা অন্যতম সেরা কৃষক। হ্যাঁ, উগান্ডাতে 2006 সন থেকে ব্রাক কাজ শুরু করছে। 6 সালে ব্রাক যখন যায়, প্রতি বিঘাতে ওদের ভুট্টার উৎপাদন ছিল 4 মণ। আমাদের দেশে ভুট্টা আমরা চরে যেটা ভুট্টা করি, আমরা 50 মণ পর্যন্ত উৎপাদন করতে পারি। 4 মণ ভার্সেস 50 মণ, ডিফারেন্সটা চিন্তা করেন। ইভেন স্কয়ার গ্রুপের সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের একটা কিন্তু ওরা করছে আফ্রিকাতে। হ্যাঁ, সম্ভবত স্কয়ার ফার্মাসিউটিক্যালসের, বাট মানে ওদের অফিসিয়াল নিউজ হচ্ছে ওদের সবচেয়ে বড় ইনভেস্টমেন্টের একটা ওরা করছে দারুসালাম, তানজানিয়াতে করছে। সো তার মানে কি, তারা তো নিশ্চয়ই অনেক ফিজিবিলিটি স্টাডি করেই তারা করছে, তারা আন্দাজে করে নাই। ডেফিনেটলি না। তো সেই জায়গাটাতে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলোর ব্যাপারে আরও পড়াশোনা হওয়া উচিত, কারণ আমরা অনেক সময় ওই যে আমেরিকার আর লস অ্যাঞ্জেলসের ওই ব্লিং আলোতে আমরা হারাই যাই, বাট অ্যাকচুয়ালি কি হইতেছে। এখন ধরেন একটা ছেলে সে ইটালি যেতে চায়, শরীয়তপুরে একটা ছেলে ইটালি যেতে চায়, সে টুকটাক মাছের ব্যবসা জানে, মাছ উৎপাদন করতে জানে। আমাদের তো আমরা কৃষি জানি। তার ইউরোপে যেতে কত খরচ হবে? 20 লাখ। এই 20 লাখ টাকা নিয়ে সে যদি উগান্ডাতে যায়, মোটামুটি 10 লাখ টাকা দিয়ে সে 20 একর জায়গা পাবে। 20 একর জায়গাতে সে যদি পুকুর করে 100 বিঘার উপরে, এই মাছটা সে সাউথ সুদানে পাঠাতে পারবে, এই মাছটা সে রুয়ান্ডাতে পাঠাতে পারবে। তো এবং রেভিনিউ অনেক বেশি জেনারেট করবে সে। কিন্তু ইটালি গিয়ে কী করবে সে? প্রথমে তাকে ফুল বিক্রি করতে হবে, বা কাইন্ড অফ ভিক্ষা করা।
এরপরে ল্যাঙ্গুয়েজ শেখা, আদার্স তো ব্যাপার আছে, অনার তো নাই। তো সেম ইনভেস্টমেন্টে আফ্রিকাতে সে অনেক ভালো কিছু করতে পারবে, যেটা ইউরোপে সে পারতেছে না। আরেকটা যেটা খুবই ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে যে মতাদর্শ, যে আপনি যদি পুরা মহাদেশ অনুযায়ী দেখেন, দেন আফ্রিকা মহাদেশ আমাদের যে ধর্মীয় মতাদর্শ, ইসলামী মতাদর্শ, তার সাথে অনেক বেশি অ্যালাইন্ড, অনেক বেশি অ্যালাইন্ড। এবং সেইটাও একটা ব্যাপার যে আমরা তাদের সাথে অনেক কিছুতে আমাদের অ্যালাইন করাটা ইজিয়ার ওই জায়গাটা থেকে। আমরা মনে করি যে আফ্রিকার সাথে আমাদের সম্পর্ক কি না, বাট অ্যাকচুয়ালি আমি যদি পৃথিবীতে সবচেয়ে সুন্দর রিসাইটার দেখি, আমরা দেখি না যে বিভিন্ন তেলাওয়াত প্রোগ্রামে বাংলাদেশি ছেলেরা পারতেছে, আপনি খেয়াল করেন বাংলাদেশ ছেলেটা না জিতলে আফ্রিকান ছেলেরা জিততো, এবং আফ্রিকানরা অনেক সুন্দর রিসাইটেশন করে। আমি যদি পৃথিবীতে বলি যে কোন মহাদেশে সবচেয়ে বেশি হাফেদ, মানে সবচেয়ে বেশি কোরআন, তার মধ্যে একটা অবশ্যই থাকবে আফ্রিকা। ডেফিনেটলি। আরেকটা এখানে আলোচনা করা দরকার, সেটা হচ্ছে যে সবাই থ্রেট মনে করে, যেটা মানে আমরা তো শুধু পজিটিভ কথা, নেগেটিভ কথায় আসি, যে আফ্রিকা শুনলে ওরা ব্ল্যাক পিপল এত বড় বড়, আমাকে তো মাঝে মাইট দেবে, এই সেই করবে, ওরা অনেক করাপশন এই সেই। তাহলে আবার আফ্রিকাতে যুদ্ধ হয়, পুরো আফ্রিকা দেশই অবস্থা খারাপ, 54টা দেশ, কঙ্গো টঙ্গো এগুলো, লাইবেরিয়া মাথায় আসে, অনেক ইদি আমিনের ব্যাপার মাথায় চলে আসে। তো নেগেটিভটা আসলে কী? মানে আমাকে যদি বলেন সাউথ আফ্রিকার দিকে এগ্রিকালচার করতে হবে, আমি রাজি না, সেফ না। সাউথ আফ্রিকা শুনলে আমরা মনে করি যে ওটা একটা উন্নত কান্ট্রি, বাট আমি মনে করি না যে সাউথ আফ্রিকা আমাদের জন্য সেফ হবে। লাইবেরিয়া সেফ হবে না, কঙ্গো সেফ হবে না। মানে আফ্রিকা শুনলেই আমরা যে ভয় পাই, তাহলে কোনটা সেফ হবে আর কোনটা সেফ হবে না? 54 দেশের মধ্যে কিছু দেশ আছে আসলেই সেফ না, আমাদের ওখানে যাওয়া উচিত না, যতক্ষণ না সেখানে ভালো অবস্থা তৈরি হয়, ভালো পলিসি রেগুলেশন তৈরি হয়, ল অ্যান্ড অর্ডার। কিন্তু যদি দেখেন ভালো অবস্থা, কেনিয়া সেফ জায়গা, তানজানিয়া কখনোই জাতিগত দাঙ্গা হয় নাই ওদের ওখানে। আমাদের দেশে হয়েছে জাতিগত, আমাদের হিন্দু মুসলমান, আমাদের এখানে দাঙ্গা এক সময় হয়েছে, অনেক আগে হয়েছে, ওদের ওখানে এখনও ওই রকম বিগ স্কেলে হয় নাই। এক পাড়ার সাথে আরেক পাড়া মারামারি হতেই পারে। কিন্তু দেখেন তানজানিয়া, আপনার রুয়ান্ডা কিন্তু এখন বিজনেস ইন্ডাস্ট্রির 37তম দেশ। এই যে পিএসজি এবং আর্সেনালের অফিসিয়াল স্পন্সর কিন্তু রুয়ান্ডা, অফিসিয়ালি কান্ট্রি ওয়াইড। মেসি এবং নেইমারের পিঠে কিন্তু ভিজিট রুয়ান্ডা লেখা আছে, অনেক জার্সিতে, একটু খেয়াল করবেন। তাহলে রুয়ান্ডা কোন জায়গায় গেছে? বিজনেস ইন্ডাস্ট্রি তারা 37তম। আমি কালকে চেক করলাম, বাংলাদেশ আছে 168তম, গত বছর ছিল 167, আরও এক ধাপ পিছাইছে ইনভেস্টমেন্টের। তো কত 37তম মানে হচ্ছে স্পেনে আপনি যদি একটা ব্যবসা শুরু করছেন, না বাংলাদেশে একটা ছেলে সে 1 কোটি টাকা নিয়ে যাবে, ব্যবসা করবে, সে ছোট একটা জেনারেল স্টোর দেবে। এই জেনারেল স্টোরটা সে যদি স্পেনে দেয়, সে যে বেরোন প্রফিট করবে এবং ব্যবসায়িক সুযোগ সুবিধা পাবে, রুয়ান্ডাতে তার চেয়ে বেশি পাবে। অর্থাৎ স্পেন, হাঙ্গেরি, অস্ট্রিয়া এই দেশগুলো চাইতেও, পর্তুগাল এদের চাইতেও আগায় আছে রুয়ান্ডা। সুপার সেফ। আমাদের এই বাংলাদেশের ঢাকার ডিপ্লোম্যাটিক এলাকাতেও রাত 2টা বাজে যদি একটা মহিলা মেয়ে বের হয়ে মনে করে যে আমি ঠিক আছে গুলশান 1 থেকে গুলশান 2 পর্যন্ত হেরে যাবো, সে সাহস পাবে? অনেক সময় সেফ না। রুয়ান্ডাতে সেফ। আপনি রাত 2টা বাজে 30 কিলোমিটার একটা মেয়ে একা সে ভিজিট করতে পারে, নো প্রবলেম। চিকিৎসা, নিরাপত্তা, লাইফস্টাইল, এয়ার পলিউশন, লাইট পলিউশন সবগুলো ইন্ডেক্সে। হ্যাঁ, এটা আপনার নাম্বিও নামে একটা সাইট আছে, ওরা এটা যাচাই বাছাই করে সবগুলো, এভরি সূচকে তারা আমাদের সাথে আগে গেছে। আমরা উগান্ডাকে নিয়ে হাসাহাসি করি, উগান্ডা ইউনিভার্সিটি র্যাঙ্কিংটা অনেক আগে আমাদের তুলনায়, এবং উগান্ডা 116তম দেশ বিজনেস ইন্ডেক্সে, আমাদের সাথে অনেক অনেক আগানো। অথচ আমরা না জেনে তাদেরকে, মানে আমরা এতটাই জানি না যে উগান্ডা আমাদের সাথে ডেভেলপড, এবং তারা আমাদের না জেনে। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে কি, আমাদের একটা মানে সিগনিফিকেন্ট পপুলেশন, আমরা রেসিস্ট, মানে আমরা রেসিস্ট 2 সেন্সেই। এক হইলো আমরা ইউরোপিয়ানদেরকে খামাখা অত্যন্ত জ্ঞানী মনে করি, এবং আমরা আফ্রিকানদেরকে বা এরকম অনেককে আমরা কোনো কারণ ছাড়াই আমরা খুব ক্ষুদ্র মনে করি। দুইটাই কিন্তু রেসিজমেরই একটা অংশ, যে আপনি ব্যালেন্স করতেছেন, আপনি মানুষকে মানুষ হিসেবে যাচাই করতেছেন, আপনি খামাখাই একজনকে মনে করতেছেন দেবতা, আর খামাখাই একজনকে মনে করতেছেন তুচ্ছ। তো এই আফ্রিকার ব্যাপারে চিন্তা করলে এই থ্রেডগুলো মাথায় রেখে কোন দেশে, যেমন পূর্ব আফ্রিকার সবগুলো দেশই মোটামুটি, আপনার কেনিয়া, রুয়ান্ডা, উগান্ডা, তানজানিয়া সেফ। মোজাম্বিকের কিছু অংশ খুব সেফ, ওই আপনার সাউথ আফ্রিকার সাথে কিছু অংশ সেফ না।
বিশাল দেশ তানজানিয়া, আপনার মোজাম্বিক বিশাল দেশ, এবং মোজাম্বিকের ট্যুরিজমের ব্যাপক সম্ভাবনা আছে। ট্যুরিজম একটা খুব ভালো পয়েন্ট, কারণ আফ্রিকা অসম্ভব সুন্দর, মানে অনেকগুলো পার্ট। খুব একটা ইন্টারেস্টিং ব্যাপার মাথায় আসলো। আফ্রিকার ট্যুরিজমকে মানুষ খুব আন্ডার এস্টিমেট করে, মানুষ খালি বলে সুইজারল্যান্ড, বাট যদি আসলে আমরা জানি না বলে আমি জাস্ট স্টার্টটা দেই আপনাকে, খুব ইম্পর্টেন্ট। আসিয়ান মুক্ত যে দেশগুলো আছে, বার্মা, থাইল্যান্ড, দেন ভিয়েতনাম, লাওস, এই বেল্ট, সিঙ্গাপুর, মালয়েশিয়া মিলে বছরে 75 থেকে 78 লাখ লোক ট্যুরিস্ট আসে এই জন্যে, যে কারণেই আসুক, বেড়াতে আসে। ট্যুরিস্টদের ব্যয় করার একটা সূচক আছে, এই সূচক অনুযায়ী এই আসিয়ান মতো এই দেশগুলোতে, এই বেল্টে একটা ট্যুরিস্ট $3,000 খরচ করে পার ট্যুরিস্ট। পূর্ব আফ্রিকাতে তানজানিয়া, উগান্ডা, রুয়ান্ডা, কেনিয়া, এইখানে জাঞ্জিবার তো তানজানিয়ার অংশ আর কি, এখানেও ওই 70 থেকে 80 লাখ ট্যুরিস্টই যায়। একটা ট্যুরিস্ট ব্যয় করে $8,000, অনেক বেশি, অনেক বেশি। এখন এইখানে দেখেন এগ্রিকালচার সুযোগটা কোন জায়গাটায়, যে কোনো জায়গায় ট্যুরিস্ট যাবে, সারা ওয়ার্ল্ডের যত ট্যুরিস্ট আছে, বাঙালি হোক আর সে নরওয়েজিয়ান হোক আর সে ব্রাজিলিয়ান হোক, সে বিফ খায় আর ফ্রুটস খায়, ফল খাবে, গরুর মাংস খাবে। এইখানে যেটা ব্যয় করতেছে ওখানে তার চেয়ে বেশি ব্যয় করতেছে। পূর্ব আফ্রিকাতে কেউ যদি গিয়ে এগ্রিকালচার করে, ট্যুরিস্টদের জন্য যে খাবার, সেই খাবারগুলো টার্গেট করে এগ্রিকালচার করে, সে বুম করবে আগামী 50 বছরে। আমি ওই জায়গাতেই ইন করার প্ল্যান করছি আর কি, বিফ এবং ফ্রুটস, অ্যাভোকাডো, তারপরে ম্যাকাডেমিয়া নাট, এক্সোটিক এই ফুডগুলো, এবং ওখানে এগুলো খুব ভালো ফলন হয়। এখন যেমন অ্যাভোকাডো, আমি আফ্রিকার কতগুলো গরুর জাত দেখতেছিলাম, খুবই মাংস দুর্দান্ত, আপনার বোরান ব্রিড আছে, বোরান ব্রিড যেটা দুর্দান্ত, মানে ব্রাহ্মার মতো হাতি একদম। বাংলাদেশে দেখলে আনা মনে হয় বেআইনি, কিন্তু ওই দেশে তো ওদেরই গরু এটা। এখানে আমাদের গভর্নমেন্ট একটা পলিসির সমালোচনা করা উচিত হবে কিনা, সমালোচনা জাস্ট পলিসি যেটা ঘটছে সেটা বলি। 2001 সনে BLRI ডিসিশন নিল, চিন্তা ভাবনা করলো যে আমরা ব্রাহ্মা ব্রিড কি আপনার গির দুধ যেটা দেয়, মানে 50-60 লিটার দেয়, গির জাতটা বাংলাদেশে আনবো কিনা। তারা অনেক অ্যানালাইসিস করে ডিসিশন নিল যে না, গির জাত যদি নিয়ে আসি আমাদের দেশি ব্রিড নষ্ট হয়ে যাবে। তারা গির আনলো না। একই জায়গায় ছিল এই দুধ উৎপাদনে, কেনিয়া এবং বাংলাদেশ একই জায়গায় ছিল 2001-এ। কেনিয়া গভর্নমেন্ট চিন্তা করলো যে আমরা ব্রাজিল থেকে গির নিয়ে আসি, আমরা আনলাম না, ওরা নিয়ে আসলো। দুধ উৎপাদনের একটা ভিডিও আছে ইউটিউবে, দেখলে মজা পাবেন। মানে গত 60 বছরে দুধ উৎপাদন, মানে সে চার্টে দেখাচ্ছে, মানে বাড়তেছে অ্যানিমেশনের মতো। কেনিয়া কিন্তু আমাদের দুধের উৎপাদনে কিন্তু ব্যাপক ঘাটতি আছে। আপনারা আমার মিনিমাম 200-250 গ্রাম দুধ ডেইলি খাওয়া উচিত। মেয়েদের তো ডেফিনেটলি খাওয়া উচিত ক্যালসিয়াম সোর্সের জন্য, আয়রন সোর্সের জন্য। হ্যাঁ, আমরা পিছাইছি, ওরা দুধের স্বয়ংসম্পন্ন হয়ে এক্সপোর্ট করতেছে এই উইথিন 22 ইয়ার্স, জাস্ট পলিসির কারণে। সো আমি জানি না আসলে পলিসিগুলো হয়তো আরেকটু কেয়ারফুলি চিন্তা করতে পারে। সেই মাংসর ক্ষেত্রেও তো, মাংসর ক্ষেত্রে তো গভর্নমেন্ট কতগুলো গরু বন্ধ করে দিল কেন? কারণ আমাদের গরু বিপদে পড়বে। কিন্তু আলটিমেটলি সামনের 15-20 বছর হয়তো আমরা দেখবো যে জিনিসটা আসলে কাজের কাজ কিছু হয়নি। সাউথ আফ্রিকা থেকে যদি আমরা বিফ ইম্পোর্ট করি, আমাদের দেশে আসা পর্যন্ত 365 টাকা খরচ পড়বে। প্রফিট চিন্তা করেন, 200%। মার্কেটিং খরচ বাদ দিয়ে 50%, 30 থেকে মানে প্রোডাক্ট ভ্যালু যদি আমরা চিন্তা করি, গ্রোস প্রফিট 30% প্লাস হওয়ার কথা। একটা প্রোডাক্টে 30% গ্রোস প্রফিট হওয়া মানে হিউজ ব্যাপার। তো আমরা তো সেটা করতেছি না। এবং দেখেন যতদিন যাচ্ছে অর্গানিক খাবারের একটা চাহিদা তৈরি হবে। আমাদের বাংলাদেশে অর্গানিক করা পসিবল না, কেউই করতেছে না। আমি অর্গানিক করবো, আমার পাশের জমি সেটা করবে না, ওর কীটনাশক আমার এখানে এসে পড়বে। আফ্রিকাতে পসিবল, ওদের জমিগুলোতে এখনও কোনো বিষ পড়ে নাই। আমি যে অর্গানিক কৃষি করতে চাই, আফ্রিকা অবশ্যই যাওয়া উচিত, এছাড়া উপায় নাই। এবং মানে 50-50 করা উচিত। ধরেন 10,000 একর জমি নেওয়া সম্ভব, 10,000 একর জমি 5,000 একরে আপনি গরু করেন, বাকি 5,000 একরে ফল ফ্রুটস করেন, ওটার গোবর এখানে আমি মানে একটা পুরো সাস্টেনেবল মডেল দাঁড় করানো সম্ভব। থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনার সাথে গল্প করে খুব মজা লাগলো। আমার কৃষি নিয়ে গল্প শুরু করলে গল্প খেলে শুনতে ইচ্ছা করে। ইনশাল্লাহ একদিন আপনার জায়গাটা ভিজিট করবো অবশ্যই, ইনশাল্লাহ।
অ্যান্ড চমৎকার কিছু কাজ করতেছেন, ইনোভেটিভ কিছু কাজ করতেছেন জেনুইনলি। অ্যান্ড সবাই বলে দেশে চাকরি নাই, কিন্তু অনেক সময় চাকরি আপনার গ্রামের বাড়িতেই আছে, কিন্তু আপনি আসলে নিজেকে বিনয়ী করে, সাহসী করে, উদ্যোগী করে যে ইনভেস্ট করবেন সেটা আমরা করতেছি না, এবং সেই জায়গাটায় আমরা চেষ্টা করতে পারি, এবং চেষ্টা করলে অনেক সাস্টেনেবল এবং ভালো কিছু আমরা নিজের জন্য, দেশের জন্য করতে পারি ইনশাল্লাহ। চাকরি আছে, চাকরির জন্য যোগ্য লোক নাই। আমার দক্ষতা কি? মাস্টার্স পাস করলেও আমি কি আমার লাইফ স্কিল আমি কিছু শিখছি? এবং আমি হয়তো ভাবতেছি যে আমাদের গ্রামে, আমাদের শহরে আমি একটা ভাতের হোটেল দিব, ভালো মানের। আমি মাস্টার্স পাস করে ভাতের হোটেল দিব? বিনয়টা নাই, এটা নাই। আমাদের বিল্ডিংয়ের নিচে যে লোকটা ভ্যানে আম বিক্রি করে, সে এখন পার ডে 2000 টাকা ইনকাম করতেছে। মাস্টার্স পাস করে একজন করুক না সেটা, সে আরও বেশি বিক্রি করতে পারবে, তার গেট আপ ভালো থাকবে, তার বিহেভ ভালো থাকবে। আর এই সাহসটুকু তো, এই ট্যাবুটা তো ভাঙা উচিত। সেটাই। এবং আমি আসলে দেশের বাইরে সবখানে আমরা বলি যে অড জব করা যায়, অড জব করলে মানুষ ছোট করে দেখে না। আমাদের দেশে অড জব করা যায় না, আমাদের দেশে অড জব করা যায় না আমাদের কারণে। আর একটা হচ্ছে, আরেকজন মহান লোক আছে চেঙ্গিস খান, দুজনে নামের আগে আমি মহান লাগাই আর কি। চেঙ্গিস খান বলছে যুদ্ধই পুরুষের ধর্ম। আপনি যুদ্ধটা কি সমাজের এই ট্যাবুর বিরুদ্ধেও হতে পারে না? আমি জীবিকাকে সমান করে আজকে হয়তো ভ্যানে বিক্রি করব, আমি এমন একজনকে চিনি যে ভ্যানে একসময় আপনার অ্যাপ্লাইড ফিজিক্স থেকে পড়াশোনা করছে ঢাকা ইউনিভার্সিটি, মার্কেটিংয়ে MBA করছে ইউরোপ থেকে, লন্ডন থেকে। তার এখন ইয়ারলি রেভিনিউ কোটির উপরে, ইনকাম কোটির কাছাকাছি, কিন্তু সে 2012 সনেও ভ্যানের মতো বিক্রি করছে মেরাদিয়া হাটে। তার এডুকেশনটা সে কাজে লাগাইছে। দরকার নাই তো, সে যদি চিন্তা করে যে অ্যাপ্লাইড ফিজিক্সে, ঢাকা ইউনিভার্সিটি থেকে অ্যাপ্লাইড ফিজিক্সে পাস করা একটা ছেলে, সে তো চাইলে জব পসিবল ছিল, সে মেধাবী, সে চুজ করছে ডিফারেন্ট। এবং সে 10 বছরে এখন এসে সে কোটি টাকা বছর ইনকাম করতেছে। সে যদি জবই করতো, বছরে কোটি টাকা স্যালারি পাইতো না, সম্ভব ছিল না। এখন তার সে বিজনেসটা সে বিক্রি করে দিয়েছিল, 10-15 কোটি টাকা সেল করে দিতে পারে ব্র্যান্ডটা, এরপর রিটায়ার্ডও করতে পারে সে। কিন্তু আমরা তো আসলে ওই ইংরেজরা আমাদের উপর যেভাবে চাপায় দিয়ে গেছে, আমাদেরকে যেভাবে ব্রেন ওয়াশ করছে, আমাদের সিরাজউদ্দৌলা আগে আমাদের হাইট ছিল 6 ফিট, আমরা এখন হয়ে গেছে 5.5 ফিট, আর ওরা ছিল 5.5 ফিট, ওরা হয়ে গেছে 6 ফিট। তো আমরা আসলে ডিফারেন্ট যুদ্ধটা করি না, আমরা চেষ্টাটা করি না দক্ষতা বাড়ানোর দিকে। আমার স্যালারির দিকে না থাকে, আমার ব্যক্তিগত দক্ষতা অন্য দিকে চেষ্টা করা উচিত। রিজিক তো আল্লাহ দিয়ে দিবে, যতটুকু আমি দক্ষ হব আমাকে আল্লাহ ততটুকু রিজিক দিবে। তো থ্যাংক ইউ জাহিদ ভাই, আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। ইনশাল্লাহ আমরা হয়তো সামনে আরো কোনো একটা বিষয় নিয়ে ইন্টারেস্টিং কথা বলবো। জি ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ।